আমরা অর্গানিক রিয়াকশন ইন্টারমিডিয়েটস এই বিষয়টা শিখছি। একটা ক্লাস আমাদের করা হয়ে গেছে, যে ক্লাসে আমরা বিভিন্ন ধরনের বন্ড ফিশনের দরুন তৈরি হওয়া ইন্টারমিডিয়েটগুলোর পরিচয়, ট্রানজিশন স্টেট, এই বিষয়গুলো জেনেছি। আজ সেই ক্লাসেরই কন্টিনিউশনে আমরা জানব ইন্টারমিডিয়েটগুলো কিভাবে তৈরি হয়। আমাদের সিলেবাসে কিছু রিয়াকশনস আছে, মেকানিজম আছে, তো সেই সব রিয়াকশনে এই ইন্টারমিডিয়েটগুলো কখন কোনটা তৈরি হয়, কিভাবে তৈরি হয়, তার কিছু এক্সাম্পল জানবো। আর জানবো ইন্টারমিডিয়েটগুলোর জিওমেট্রি বা শেপ এগুলো কেমন, কারণ যখনই আমাদের স্টিরিওকেমিস্ট্রি ইনভলভ হয়ে যাবে মেকানিজমে, তখনই কিন্তু ইন্টারমিডিয়েটদের শেপ অর্থাৎ জিওমেট্রি আমাদের কাছে ইম্পর্টেন্ট হয়ে পড়বে। তাই সেটা আমরা জানবো। কোন একটা ধরনের ইন্টারমিডিয়েটের কিছু ক্লাসিফিকেশন হয়, সেই ক্লাসিফিকেশনটা জানবো। মোটামুটি ভাবে এই হবে আজকের ডিসকাশন। তো আমরা একটা ইন্টারমিডিয়েটকে ধরে নিই, যেটাকে আমরা জানি ফ্রি র্যাডিক্যাল। এই ইন্টারমিডিয়েটটার বিষয়ে আমরা একটু ডিটেলসে জানবো। এটুকু আমরা জেনে গেছি যে ফ্রি র্যাডিক্যাল বন্ডের হোমোলিসিসে তৈরি হয়। হোমোলিসিস কোন কোন রিয়াকশন কন্ডিশন দেখলে ঘটতে পারে সেটাও আমরা আগের ক্লাসে জেনেছি। আজ কিছু রিয়াকশনস নিয়ে তাদের এক্সাম্পলস দেখব। এক্সাম্পলটা ততদূরই আমরা করব যতদূর পর্যন্ত এই ইন্টারমিডিয়েটটা তৈরি হচ্ছে। একটা এক্সাম্পল আমরা দেখব, when an alkane is exposed to diffused sunlight, কোন অ্যালকেনকে বিক্ষিপ্ত সূর্যালোক বা ডিফিউজড সানলাইটে রাখলে ফ্রি র্যাডিক্যাল প্রডিউস হয়। আমরা তার একটা এক্সাম্পল দেখব আমাদের সিম্পলেস্ট অর্গানিক মলিকিউল মিথেনকে নিয়ে। মিথেন ইন প্রেজেন্স অফ এনার্জি এইচ নিউ, আমরা এইচ নিউ দিয়ে এই ডিফিউজড সানলাইট বা বিক্ষিপ্ত সূর্যালোককেই এক্সপ্রেস করছি, কারণ এই ডিফিউজড সানলাইটের যে ইউভি রে তার হাই এনার্জি ফোটন এই বন্ড ফিশনটার জন্য দায়ী হবে। তাহলে যেহেতু এনার্জির বিষয় ই, তাই আমরা তাকে এইচ নিউ দিয়ে এক্সপ্রেস করছি। কিভাবে কি হচ্ছে দেখি। মিথেন, আমরা এই বন্ডটাকে চুজ করে নিচ্ছি ফিশনের জন্য, যেহেতু সবকটা বন্ডই ইকুইভ্যালেন্ট সেহেতু আমরা যে কোনো বন্ডকেই ধরতে পারি। ইউভি রের যে হাই এনার্জি ফোটন সে এসে বন্ডের সাথে কলিশন করে, সেই কলিশনের দরুন বন্ডের হোমোলিসিস হয়। রেজাল্ট সি, তিনটে বন্ড ইনট্যাক্ট, কার্বনের নিজের ইলেকট্রনটা পেয়ে কার্বন ডট, তাহলে এটা হয়ে গেল একটা ফ্রি র্যাডিক্যাল, এন্ড এইচ নিজের ইলেকট্রনটা পেয়ে এইচ ডট। তাহলে এই হলো আমাদের মিথাইল ফ্রি র্যাডিক্যাল। নোট নেওয়ার থাকলে তোমরা নোটটা নিয়ে নাও, আমরা একেই একটু মডিফাই করে আরেকটা এক্সাম্পল এখানেই দেখে নেব। এবার যদি এটা ইথেন হতো, CH3 বন্ড CH3 ইথেন,
তাহলে কোথায় চেঞ্জ হতো না এই তিনটে ভ্যালেন্সির একটা ভ্যালেন্সিতে মিথাইল, তখন আমাদের তৈরি হতো ইথাইল ফ্রি র্যাডিক্যাল। তোমরা বলবে বুঝলাম, যে অ্যালকেনটা দেওয়া আছে তার কোনো একটা সিএইচ বন্ডের হোমোলিসিস করে কার্বনটাকে আমরা ডট দেব, তারপর সেটা যে অ্যালকাইল গ্রুপকে প্রেজেন্ট করছে, যতগুলো কার্বনের অ্যালকাইল গ্রুপকে প্রেজেন্ট করছে ততগুলো কার্বনের অ্যালকাইল গ্রুপের ফ্রি র্যাডিক্যাল। বেশ সিম্পল মনে হচ্ছে। এবার আমরা প্রোপেনে আসি। মিথেন ইথেন দেখা হলো, এবার প্রোপেন। CH3 CH2 CH3 একে আমরা এক্সপোজ করেছি ডিফিউজড সানলাইটে। তাহলে দেখো প্রোপেনে দু ধরনের হাইড্রোজেন আছে। এক ধরনের হাইড্রোজেন গুলো টার্মিনাল মিথাইল কার্বনের হাইড্রোজেন, সেগুলো ইকুইভ্যালেন্ট, কারণ এই মলিকিউলটাকে যদি আমরা উল্টো করে দেখি তাহলে এই মিথাইলটাই এখানে আসবে, এই মিথাইলটাই এখানে আসবে। সেই হিসাবে টার্মিনাল মিথাইলের হাইড্রোজেন গুলো একরকম আর ইথাইলের হাইড্রোজেন গুলো আরেক রকম। তাহলে দু রকমের হাইড্রোজেন আমরা একটা করে আলাদাভাবে দেখাই। CH2 বন্ড H, CH বন্ড H। প্রোপেনের দু ধরনের হাইড্রোজেনকে আমরা আলাদাভাবে দেখালাম। এখানে তার মানে দুটো র্যাডিক্যাল, দুটো ধরনের র্যাডিক্যাল প্রডিউস হওয়ার চান্স। যদি ফোটন এই বন্ডে কোলাইড করে তাহলে এই বন্ডটারই হোমোলিসিস, সেক্ষেত্রে বাকি পার্টটা পুরো ইনট্যাক্ট, CH3 বন্ড CH2 বন্ড CH2, ইলেকট্রনটা পেয়ে ডট, এটা হয়ে গেল প্রোপাইল ফ্রি র্যাডিক্যাল, মিথ ইথ প্রপ 3 কার্বনের ফ্রি র্যাডিক্যাল। যদি ওইটা না হয়ে এই বন্ডে ফোটন কোলাইড করত তাহলে এই বন্ডটার হোমোলিসিস হতো, তখন এই বন্ডটার কথা আমরা ভাবতাম না, তাহলে রেজাল্ট হতো CH3 বন্ড CH, এই হাইড্রোজেনটা আর নেই, তার জায়গায় ইলেকট্রনটা পেয়ে কার্বন ডট, বন্ড এটা যেমন আছে তেমনই, কারণ ওই CH বন্ডের আমরা আর কথা ভাবছি না, ওটার কথা ভাবা এখানে হয়ে গেছে, এখন আমরা শুধু এটার কথা ভাবছি। তাহলে দুটো আইসোমারিক ফ্রি র্যাডিক্যাল। আইসোমারিক কেন বলছি? দুটোরই মলিকুলার ফর্মুলা সেম, দুটোরই মলিকুলার ফর্মুলা C3H7 ডট। দুটোকেই তুমি এভাবে লিখতে পারো C3H7 ডট। তোমরা দেখে নাও দুটোতেই মিলছে কিনা। তাহলে একটাই টার্মিনালে ডট, একটাই মাঝের কার্বনটাই ডট। এই দুটো ফ্রি র্যাডিক্যাল আলাদা আলাদা প্রডিউস হলো। তাহলে তোমরা বলবে বুঝে গেছি, যতগুলো ধরনের হাইড্রোজেন থাকবে, যতগুলো ধরনের নতুন নতুন এনভায়রনমেন্টে কার্বন ডট হতে পারবে, আমাদেরকে সব ধরনের র্যাডিক্যালের কথাই মাথায় রাখতে হবে। তাহলে নেক্সট একটা এক্সাম্পল তাড়াতাড়ি করে নি। আমাদের এই রকমের একটা কম্পাউন্ড দেওয়া হয়েছে এবং বলা হয়েছে এখান থেকে কতগুলো ধরনের ফ্রি র্যাডিক্যাল প্রডিউস হওয়া সম্ভব। তোমরা বলবে এই দুটো মিথাইল একই এনভায়রনমেন্টের, কারণ আমি যদি এটাকে এখানে দিই এটাকে এখানে দিই তাহলে বিষয়টা একই থাকে, তাহলে এদের যে কোনো একজনের কথা ভাববো, আরেকজনকে ভাববো না। এইটা আরেক ধরনের, এটা আরেক ধরনের, আর এইটা আরেক ধরনের। তাহলে এখানে 4 রকমের র্যাডিক্যাল প্রডিউস হতে পারে। আমি গোটা মেকানিজমটায় না গিয়ে সিম্পলি তাদেরকে ড্র করে যাই। কি করতে হবে? যদি শুধু এখানকার কথা ভাবছো, একটা H কমিয়ে দাও, বাকি সমস্ত কিছু একই রকম রেখে দাও, কারণ যে জায়গাটা নিয়ে ভাবনা
সেটা ভাবা হয়ে গেল, এখানটা নিয়ে ভাবনা, তাহলে এইচটা কমে গিয়ে সেটা ডট, অবশ্যই আরেকটা এইচ ডট বেরিয়ে গেছে। এটা একটা ধরনের র্যাডিক্যাল হলো। এবার যদি এই কার্বন থেকে এইচটা বেরোয়, তাহলে বাকি সব কিছু সেম রেখে এখানে এইচটা বাদ দিয়ে লিখব। যেখানে এইচটা কমে গেল সেখানে ডট অ্যান্ড এ এইচ ডট। যদি এখানকার কথা ভাবি, বাকি সব সেম রেখে এখান থেকে একটা এইচ কমাবো, এটা হলো আরেকটা র্যাডিক্যাল। আর যদি এখানকার কথা ভাবি, বাকি পুরো পার্টটা সেম রেখে এখান থেকে একটা এইচ কমাবো। এই এতগুলো ইউনিক টাইপ অফ র্যাডিক্যাল আমরা পাবো। অবশ্যই আমরা এটা কনসিডার কিন্তু করছি যে একবারে আমরা একটা কার্বনের হাইড্রোজেনের বন্ডকেই ব্রেক করাচ্ছি, একই সঙ্গে আমরা দু জায়গায় করছি না কিন্তু, তাহলে অসংখ্য কম্বিনেশন চলে আসবে। এবার এই র্যাডিক্যালদের প্রকৃতি মানে টাইপ বোঝানোর জন্য তাদেরকে ক্লাসিফিকেশনের একটা মেথড তৈরি করা হয়েছে, সেটা হলো তাদেরকে ডিগ্রি অ্যাসাইন করা। জিনিসটি ভালো করে বোঝো। যে কার্বনে ডট আছে সেই কার্বন ডিরেক্টলি যতগুলো কার্বনের সঙ্গে অ্যাটাচড থাকবে আমরা বলবো র্যাডিক্যালটা তত ডিগ্রি র্যাডিক্যাল। তার বাকি স্ট্রাকচারের কথা আমি ভাববো না। যে কার্বন ডট ক্যারি করছে, অড ইলেকট্রনটাকে ক্যারি করছে, সে ডিরেক্টলি যতগুলো কার্বনের সঙ্গে অ্যাটাচড, ডিরেক্টলি অ্যাটাচড কথাটা কিন্তু ভালোভাবে মাথায় রাখো, সেটাকে আমরা বলবো ওই র্যাডিক্যালটা ডিগ্রি। তাহলে এই র্যাডিক্যালটা তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় কত ডিগ্রি, তুমি বলবে যে কার্বন ডট সে ডিরেক্টলি একটাই কার্বনের সঙ্গে অ্যাটাচড, বাকি যত কার্বন আছে তারা ওর সাথে ডিরেক্টলি অ্যাটাচড নয়। ডিরেক্টলি যেহেতু একটাই কার্বনের সঙ্গে অ্যাটাচড, আমরা বলবো এই র্যাডিক্যালটা একটা 1 ডিগ্রি র্যাডিক্যাল। এর পরের গুলো তোমরা নিজেরাই ভাবতে পারবে, ভেবে নাও, তারপর আমার সঙ্গে মেলাও। যে কার্বন ডট সে ডিরেক্টলি এইটা, এইটা অ্যান্ড এই কার্বনটার সঙ্গে অ্যাটাচড। যে কার্বন ডট তার কথা ভাববো, সে ডিরেক্টলি অ্যাটাচ কতজনের সঙ্গে? 1 2 3। তাহলে এটা একটা 3 ডিগ্রি র্যাডিক্যাল। এইটা যে কার্বন ডট সে ডিরেক্টলি এই দিকে একটা কার্বন আর এই দিকে একটা কার্বনের সঙ্গে অ্যাটাচড, যেটাকে আমি বোল্ড করছি, তাহলে এটা 2 ডিগ্রি র্যাডিক্যাল। যে কার্বন ডট সে ডিরেক্টলি একটাই কার্বনের সঙ্গে অ্যাটাচড, তাহলে এটা 1 ডিগ্রি র্যাডিক্যাল। এভাবে আমরা শুধু র্যাডিক্যাল নয়, এরপরে যখন কার্বোক্যাটায়ন পড়বো, কার্বন আয়ন পড়বো, সব ক্ষেত্রেই একই নিয়মে তাদেরকে ডিগ্রি অ্যাসাইন করব, যেটাকে আমরা বলছি তাদের ক্লাসিফিকেশন। সেইভাবে দেখতে গেলে আমরা 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি এই তিনটে টাইপের র্যাডিক্যাল পাই। বুঝতেই পারছো 3 ডিগ্রির বেশি র্যাডিক্যাল হওয়া সম্ভব নয়, কারণ কার্বনের একটা বন্ড ব্রেক করে গেছে, তিনটে বন্ড পড়ে আছে, তিনটেতেই যদি ডিরেক্টলি কার্বনের সঙ্গে বন্ডেড হয় তো 3 ডিগ্রি। মাথায় রাখো ডিরেক্টলি বন্ডেড এর কথা বলছি, সেই কার্বন আর কতগুলো কার্বনের সঙ্গে বন্ডেড সেটা নিয়ে আমাদের কাজ নেই, আমরা দেখবো ডিরেক্টলি কয়টা কার্বনের সঙ্গে বন্ডেড। তাহলে আমাদের 1 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি। যদি বলো যে র্যাডিক্যালটায় যে কার্বন ডট সে যদি কোনো দিকেই কার্বনের সঙ্গে অ্যাডেড না থাকে, ধরুন স্যার CH3 ডট মানে মিথাইল র্যাডিক্যাল, মিথাইল র্যাডিক্যালকে আমরা মিথাইল র্যাডিক্যালই বলবো, তাকে আমরা কোনো ডিগ্রি অ্যাসাইন করব না। র্যাডিক্যালের আমাদের যদি ক্লাসিফিকেশন জিজ্ঞাসা করা হয়, আমরা বলবো মিথাইল র্যাডিক্যাল, 1 ডিগ্রি র্যাডিক্যাল, 2 ডিগ্রি র্যাডিক্যাল এন্ড 3 ডিগ্রি র্যাডিক্যাল। এত রকমের র্যাডিক্যাল হয়, এখানে আমরা তাদেরকে তাদের ডিগ্রিগুলো অ্যাসাইন করেছি। তাহলে একটা পয়েন্ট হলো যেটাকে আমরা আমাদের সিলেবাসে দেখতে পাবো,
যে অ্যালকেন when exposed to diffuse sunlight a alkyl free radical is produced। এটা হলো ফ্রি রেডিক্যাল তৈরি হওয়ার একটা এক্সাম্পল। আর এক্সাম্পল দেখি, when an alkyne is passed through red hot CU or Fe টিউব। যখন একটা অ্যালকাইনকে আমরা দারুণভাবে উত্তপ্ত তামা বা লোহার টিউবের মধ্যে দিয়ে চালাচ্ছি, একটা টিউব থাকবে, যে টিউবটা মোটামুটি এই টেম্পারেচারে হিটেড হবে, এই দিক দিয়ে আমরা অ্যালকাইনটাকে পাস করাচ্ছি। তখন কি হয়, তাহলে এটাকে আমরা একটা অ্যালকাইন ধরছি, কি দেখে বুঝছি এটা একটা অ্যালকাইন? সি ট্রিপল বন্ড সি দেখে বুঝছি এটা একটা অ্যালকাইন। এই ভ্যালেন্সি দুটোয় হাইড্রোজেন, কোন অ্যালকাইল গ্রুপ এটসেট্রা থাকতে পারে। যখন তুমি তাকে হিট করছো ভেরি হাই টেম্পারেচারে, তখন একটা পাই বন্ডের হোমোলিসিস হচ্ছে। তাহলে ট্রিপল বন্ডের জায়গায় এখন ডাবল বন্ড, দুটো কার্বনই ডট। এই দেখো প্রডিউস হয়ে গেল কার্বন ফ্রি রেডিক্যাল। তাহলে এটা হলো হাই টেম্পারেচারে রেডিক্যাল তৈরি হওয়ার এক্সাম্পল। এটা হয়ে গেল পয়েন্ট বি। নেক্সট, যখন ইলেকট্রোলিসিস হয় তখন ফ্রি রেডিক্যাল প্রডিউস হতে পারে। আমরা কোলবে ইলেকট্রোলিসিস নামে একটা রিঅ্যাকশন পরে শিখবো, যার মেকানিজমও করব, সেখানে ফ্রি রেডিক্যাল তৈরি হতে দেখব। তাহলে সি, একটা কার্বক্সিলেট আয়ন আছে, কার্বক্সিলেট আয়ন আশা করি তোমরা বোঝো, আর COOH, একে বলি কার্বক্সিলিক অ্যাসিড। কার্বক্সিলিক অ্যাসিড যদি এই OH বন্ডটাকে আমরা আয়নাইজ করাই, তাহলে যে অ্যানায়নটা পাই সেটাকে বলছি কার্বক্সিলেট আয়ন। পলিঅ্যাটমিক অ্যানায়ন, অনেকগুলো অ্যাটম একসঙ্গে মিলে যখন অ্যানায়ন থাকে তাদের নামের শেষে এট আসে। সালফেট, নাইট্রেট, কার্বনেট, ফসফেট, তেমনি কার্বক্সিলিক অ্যাসিড থেকে কার্বক্সিলেট। এই অ্যানায়নটার যখন ইলেকট্রোলিসিস চলে, অবশ্যই অ্যানোডে, তাহলে অক্সিজেনের ইলেকট্রন ব্যালেন্সটা আমরা বুঝে নিই। অক্সিজেন গ্রুপ 6 এর এলিমেন্ট, তাই তার 6টা ইলেকট্রন, একটা এখানে ইউজ হয়ে আছে কার্বনের সঙ্গে বন্ড করতে, রইল বাকি ঠিক আছে। তাহলে অ্যানোডে কি করে, এ একটা ইলেকট্রন ছেড়ে দেয়, একটা ইলেকট্রন বেরিয়ে যায়। আমরা জানি অ্যানোডে ইলেকট্রন রিলিজ হয়, অক্সিডেশন হয়, ওই জন্য আমরা মনে রাখি, মুখস্থ রাখি, অ্যানঅক্স, একটি সার, অ্যানোডে অক্সিডেশন হয়, যাতে আমাদের গুলিয়ে না যায় যে অ্যানোডে অক্সিডেশন হয় না ক্যাথোডে অক্সিডেশন হয়। তার জন্য আমরা অ্যানঅক্স মুখস্থ রাখি, একটি সার, অ্যানোডে অক্সিডেশন। একটা ইলেকট্রন ছেড়ে দিলে আর নেগেটিভ চার্জটা থাকে না, লোন পেয়ার দুটো তো রইল, আর পড়ে রইল একটা অড ইলেকট্রন। এখানকার দুটো ইলেকট্রনের একটা অড ইলেকট্রন পড়ে থাকলো। এই যে র্যাডিক্যালটা তৈরি হলো সেকেন্ড স্টেপে, অর্থাৎ আমরা সেই র্যাডিক্যালটাকেই আবার এখানে লিখলাম, শুধু একটা ইলেকট্রন দেখালাম, এই লোন পেয়ার গুলো আর দেখাচ্ছি না, লোন পেয়ার গুলো তো থাকবেই। এই CR বন্ডের হোমোলিসিস হয়,
হোমোলিসিস হয়ে তৈরি হলো আর ডট প্লাস, এখানে খেয়াল করো ও ডাবল বন্ড সি, একটা ইলেকট্রন পেয়ে সিটা ডট, সি এর সাথে বন্ড ও ডট। খেয়াল করে নাও আমরা যা করেছি সেই অনুযায়ী আমাদের প্রোডাক্টটা হয়েছে কিনা। তারপর এই দুটো ডটের কম্বিনেশনে হয়ে গেল আবার একটা পাই বন্ড। এটা কি? কার্বন ডাই অক্সাইড। তাহলে আমাদের তৈরি হয়ে গেল একটা অ্যালকাইল ফ্রি র্যাডিক্যাল। কার্বন ফ্রি র্যাডিক্যাল বলাই ভালো। এটা অ্যালকাইল হবে না অ্যারাইল হবে সেটা ডিপেন্ড করবে আর কেমন তার উপর। তাহলে এটা তোমরা ভালো করে দেখে নাও। কার্বক্সিলেট আয়ন অ্যানোডে একটা ইলেকট্রন ছেড়ে দিয়ে হয়ে গেল একটা র্যাডিক্যাল, সেই র্যাডিক্যালটারই আর সি বন্ডের হোমোলিসিস হয়ে গেল আর ডট, আর এই যে ডট আর এই যে ডট মিলে ডাবল বন্ড মানে CO2। তাহলে ইলেকট্রোলিসিসেও র্যাডিক্যাল তৈরি হতে পারে। কন্ডিশন গুলো কিন্তু আমরা আগের দিনে লিখে রেখেছি, এক্সাম্পল গুলোকে এতটা ইলাবোরেটলি ডিসকাস করিনি যাতে সেই ক্লাস বেশি লেন্দি না হয়। আজকেও তোমরা খেয়াল করছো যে শুধু ফ্রি র্যাডিক্যালের প্রিপারেশন দেখতে দেখতেই কতটা সময় পেরিয়ে যাচ্ছে। নেক্সট, অ্যালকালি মেটালের প্রেজেন্স। ধরো একটা অ্যালকাইল হ্যালাইড আছে, X ইকুয়াল টু হ্যালোজেন, মানে তোমরা ভাববে RCl বা RBr বা RI, তাতে সোডিয়াম মেটাল অ্যাড করা হয়েছে। এখানে একটা সোডিয়ামের সলভেন্টও থাকে ইথার, আপাতত আমরা সলভেন্টে যাচ্ছি না। কি হয়, অ্যালকালি মেটালদের আউটার মোস্ট শেলে একটাই ইলেকট্রন থাকে, যে ইলেকট্রনটা তারা ছেড়ে দিয়ে ইনার্ট গ্যাস কনফিগারেশন পেতে যায়। আর এক্সে হ্যালোজেন কার্বনের থেকে মোর ইলেকট্রোনেগেটিভ বলে বন্ডিং ইলেকট্রনগুলোকে নিজের দিকে ড্র করে, তাতে কার্বন পার্সিয়ালি পজিটিভ, হ্যালোজেন পার্সিয়ালি নেগেটিভ। এখানে ইলেকট্রনের ঘাটতি দেখে সোডিয়াম ওর ওই ইলেকট্রনটা ওই অ্যালকাইল গ্রুপকে ডোনেট করে। অক্টেটের থেকে বেশি ইলেকট্রন তো রাখতে পারে না অ্যালকাইল গ্রুপ, সরি। তাই RX বন্ডটার হেটেরোলিসিস হয়, অর্থাৎ হ্যালোজেন ইলেকট্রন চাইছিল, হ্যালোজেন ইলেকট্রন পেল। কমপ্লিট আরো খেয়াল করো, মানে দুটোই পেল। রেজাল্ট, ইলেকট্রন হারিয়ে এনএটা হয়ে গেল প্লাস, ইলেকট্রন পেয়ে হ্যালোজেন হয়ে গেল মাইনাস, এন এর কাছে একটা ইলেকট্রন পেয়ে তৈরি হলো একটা কার্বন ফ্রি র্যাডিক্যাল। তাই অ্যালকালি মেটালস এর প্রেজেন্সেও কার্বন ফ্রি র্যাডিক্যাল ফর্ম হবে। এটা জানা হলো আরেকটা এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল দেখি, এটা একটু লেন্দি হবে, হয়তো তোমাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে, তবু যতটা সম্ভব আমি ধীরে সুস্থে বোঝাই। একটা অ্যালকিন আছে, সিম্পলেস্ট অ্যালকিন ইথিলিন ধরে নিলাম, তাতে অ্যাড করা হয়েছে হাইড্রোজেন ব্রোমাইড অ্যান্ড হাইড্রোজেন পারঅক্সাইড। সাবস্ট্রেট রিএজেন্ট। পারঅক্সাইড কম্পাউন্ডদের বিষয়ে আমরা আগের দিন জেনেছি যে পারঅক্সো বন্ড, এই যে ও বন্ড, পারঅক্সো বন্ড দুটো অক্সিজেনের লোন পেয়ারের রিপালশনের জন্য খুব উইক হয়, বন্ডটা ইজিলি ব্রেক করে, তাই নিজে নিজেই ওই বন্ডের হোমোলিসিস হয়। তাহলে রেজাল্ট হলো দুটো OH র্যাডিক্যাল। আবার বলি, প্রতিটি ও এর লোন পেয়ার গুলো তোমাদের আছে ধরে নিতে হবে, ওটা আমরা সবসময় দেখাই না।
ফোকাস রাখি আমরা যা চেঞ্জ হলো তার উপর। চেঞ্জ কি হলো না, একটা ইলেকট্রন অক্সিজেন পেয়েছি, তাই আমরা ওটাকেই দেখাই। ওই OH র্যাডিক্যাল যেটা প্রডিউস হলো সেটা HBr এর কাছে গেল। এর প্রেজেন্সে এই বন্ডটার হোমোলিসিস হলো। যে H ডট বেরোলো সেই H ডট অ্যান্ড OH ডট কম্বাইন করে হয়ে গেল ওয়াটার। এভাবে ভাবতে পারো তোমরা, এভাবে ভাবতে পারো OH ডট অ্যান্ড যে H ডট বেরোলো, যদিও এটাকে আমাকে গোল করে লেখা উচিত কারণ হাইড্রোজেনের 1s অরবিটাল ছাড়া কিছু নেই, তাহলে সিম্পলি বোঝানোর জন্য ধরে নাও। তাহলে OH এর সাথে H এর বন্ড হয়ে গেল, সেটা হলো ওয়াটার। আর তৈরি হলো Br ডট। এই OH ডট, আবার বলি, এটা হলো OH ডট। যে H ডট প্রডিউস হলো, এদেরকে কাছাকাছি নিয়ে এসো, ওভারল্যাপ করিয়ে দাও। ওভারল্যাপিং জোনে দুজনের দুটো ইলেকট্রন রেখে দাও। এটাই হলো OH বন্ড, তাহলে এটা হলো ওয়াটার। আর বেরিয়ে গেল কে, Br ডট। সেই Br ডট অ্যালকিনের কাছে গেল, Br ডটের প্রেজেন্সে অ্যালকিনের একটা পাই বন্ডের হলো হোমোলিসিস। একবারেই আমরা প্রোডাক্ট আঁকবো, কিন্তু তোমরা প্রথম প্রথম শিখছো বলে আমি এটাকে একবার ভেঙে নিচে দেখিয়ে দিই। তো এই হোমোলিসিসের রেজাল্ট কি হলো, একটা বন্ড ইনট্যাক্ট, আরেকটা বন্ডের জায়গায় দুটো ডট। এই হলো হোমোলিসিসটার রেজাল্ট। আর কি আছে ওখানে, Br ডট। Br ডট CH2 ডটের সাথে একটা বন্ড করলো, যেমন ভাবে আমরা একটু আগে বন্ড করা দেখালাম। রেজাল্ট হলো, তাহলে আমরা এইখানেই দেখিয়ে দিই, CH2 যে ডটটা হলো তার সাথেই Br ডটের বন্ড ফরমেশন। এখানে সেটা ভালো বুঝতে পারছো, এখানে সেটা বুঝিয়েছি। তাহলে রেজাল্ট কি হলো, CH2 ডট বন্ড CH2 বন্ড Br। খেয়াল করে নাও, এখানে কিন্তু ভালোভাবে সেটা বোঝানো আছে। এখান থেকে দেখলে রেজাল্টটা তোমরা ভালো বুঝতে পারবে। এটা কোন পয়েন্টটা আশা করি তোমাদের মনে আছে, যে এমন কোন রিয়েজেন্টের প্রেজেন্স যে র‍্যাডিক্যাল তৈরি করে। একবার ফ্রি র‍্যাডিক্যাল তৈরি হয়ে গেলে সে বাকি স্টেপগুলোকেও ফ্রি র‍্যাডিক্যাল পাথওয়েতে নিয়ে যায়, যে কারণে ওই ফ্রি র‍্যাডিক্যালটার প্রেজেন্সে এই বন্ডটারও কিন্তু হোমোলিসিসই হলো। আবার এই ফ্রি র‍্যাডিক্যালের প্রেজেন্সে এখানকার বন্ডটার হোমোলিসিস হলো। এইভাবে আমি একটি অ্যালকাইল র‍্যাডিক্যাল পেয়ে গেলাম। তাহলে এগুলো হলো আমাদের এমন কিছু এক্সাম্পল যেগুলোতে ফ্রি র‍্যাডিক্যাল প্রডিউসড হয়। এগুলোকে আমরা যখন মেকানিজম করব তখন আবার কিন্তু দেখতে পাবো কোনো না কোনো রিঅ্যাকশনে। এখন জিনিসটা তোমাদের যদি অনেকগুলো স্টেপের জন্য জটিল লাগছেও, আমি রিকোয়েস্ট করব লিখে প্র্যাকটিস করবে। এবং এখন যদি পুরোপুরি মাথায় নাও থাকে বিশেষ সমস্যা নেই, কিন্তু এর পরে যখন আবার এরা সামনে আসবে অন্য ডিসকাশনে, তখন আমি আবার তোমাদেরকে এখানে ডিরেক্ট করব। আশা করব তখন তোমাদের জিনিসটা খুব ইজিলি মনে পড়ে যাবে। যেটা আমাদেরকে ছোটবেলায় আমাদের একজন স্যার বলতেন, যে যদি একটা পুকুরের বিষয়ে তোমাকে সহজে কিছু বুঝতে হয়, বেশি না ভেবেও তোমার মাথায় যদি তার বিষয়ে অনেক ভাবনা আসতে হয়, অনেক জ্ঞান আসতে হয়, তোমাকে সমুদ্র দেখে আসতে হবে। যদি তোমার সমুদ্রের নলেজ আছে, তখন পুকুরের নলেজ আপনি আপ তোমার মধ্যে গ্রো করতে শুরু করে। তো তাহলে এখন হয়তো ভালো বুঝছি না, কারণ এগুলো অ্যাকচুয়ালি তো আমি মেকানিজমই করছি, অথচ মেকানিজম আমরা পড়িনি, আমরা এটা পড়েছি। কিন্তু যখন মেকানিজমে যাব তখন এই জিনিসগুলো আবার মনে করালে তোমাদের পক্ষে মনে করাটা ইজি হবে। জিনিসটাকে লিঙ্ক করতে পারলেই জিনিসটা মাথায় সহজে চলে আসবে। এবার আমরা আসবো ফ্রি র‍্যাডিক্যালের জিওমেট্রি বা শেপে। জিওমেট্রি আর শেপ দুটো কথা এক নয়। জিওমেট্রিতে যত ইলেকট্রন পেয়ার সেন্ট্রাল এলিমেন্টের চারপাশে থাকে সবাইকে কনসিডার করা হয়।
জিওমেট্রিতে লোন পেয়ার, বন্ড পেয়ার সবাই কনসিডার্ড হয়, শেপে লোন পেয়ার কনসিডার্ড হয় না। তো যাই হোক, আমরা দেখি ফ্রি রেডিক্যালদের আমরা দেখে ফেলেছি তিনটে ভ্যালেন্সি থাকে আর একটা অড ইলেকট্রন থাকে, যে কারণে এরা প্যারাম্যাগনেটিকও হয় আমরা জেনেছি। এই ভ্যালেন্সি গুলোকে আমরা তিনটে গ্রুপ দিয়ে স্যাটিসফাই করিয়ে দিচ্ছি। এরকম আমাদেরকে দেখতে হবে এর শেপ কেমন। শেপ কেমন দেখতে গেলেই চলে আসবে এর হাইব্রিডাইজেশন কেমন। সেন্ট্রাল এলিমেন্ট যে কার্বন ডট ক্যারি করছে তার হাইব্রিডাইজেশন তো আমাদের পড়া হয়ে গেছে, এখানে তাকে তো ইলাবোরেটলি ডিসকাস করা চলবে না। তাহলেও আমরা একবার মনে করে নিই যে আমরা হাইব্রিডাইজেশনে কি শিখেছি। হাইব্রিডাইজেশনে আমরা শিখেছি যে এলিমেন্টের অর্থাৎ সেন্ট্রাল এলিমেন্টের হাইব্রিডাইজেশন তুমি ভাবছো, সেই সেন্ট্রাল এলিমেন্টের টোটাল ইলেকট্রন আনশেয়ার্ড ইলেকট্রন পেয়ার্স প্লাস সিগমা বন্ডস equal to number of hybrid orbitals. আবার বলি, সেন্ট্রাল এলিমেন্টের চারপাশের আনশেয়ার্ড ইলেকট্রন পেয়ার্স অ্যান্ড সিগমা বন্ডস পুরোটাকে যদি আমরা যোগ করি যে নাম্বারটা পাবো সেটা হাইব্রিড অরবিটালের নাম্বার বোঝায়। এখন হাইব্রিড অরবিটালের নাম্বার যদি 4 আসে আমরা বলবো sp3, কারণ চারটে অরবিটাল টেক পার্ট করেছে, তিনটে p একটা s, মোট চারটে অরবিটাল। যদি 3 আসে বলবো sp2, তিনটে অরবিটাল টেক পার্ট করেছে, দুটো p একটা s। আর যদি 2 আসে আমরা বলবো sp, অর্থাৎ দুটো অরবিটাল টেক পার্ট করেছে। তাহলে যখন আমরা একটা ফ্রি রেডিক্যালকে ভালো করে দেখছি, আমরা দেখছি সিগমা বন্ড 1 2 3 কার সাথে? সেন্ট্রাল এলিমেন্টের সাথে, কিন্তু কারণ তারই হাইব্রিডাইজেশন আমরা দেখছি। তাহলে এখানে ফ্রি রেডিক্যালে সিগমা বন্ড কটা পেলাম? তিনটে। আনশেয়ার্ড ইলেকট্রন পেয়ার মানে যেগুলো বন্ডিং এ টেক পার্ট করেনি, যেমন লোন পেয়ার, নেগেটিভ চার্জ, অড ইলেকট্রন, এগুলো। তাহলে পেয়ার তো নেই, কিন্তু একটা অড ইলেকট্রন আছে, পেয়ার নেই। যেহেতু পেয়ার নেই তাই এইখানে হাইব্রিডাইজেশনটা দুটো রাস্তা নিতে পারে। হয় তুমি এটা ধরে নাও যে শুধু আমি সিগমা বন্ডই কাউন্ট করব, যেহেতু ইলেকট্রনটা পেয়ার নেই। তাহলে যদি সিগমা বন্ড শুধু কাউন্ট করি তাহলে তিনটে হলো টোটাল, এটাকে ধরছি 0 যেহেতু পেয়ার নেই, আর সিগমা বন্ড হলো 3, তাহলে টোটাল হয়ে গেল 3। তাহলে আমাদের তিনটে টোটাল হাইব্রিড অরবিটাল, মানে sp2 হাইব্রিডাইজেশন। তাহলে sp2 হাইব্রিডাইজেশন যদি র্যাডিক্যালটা হয় তাহলে তার স্ট্রাকচার কেমন? ট্রাইগোনাল প্ল্যানার। একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের, একটা সমবাহু ত্রিভুজের তিনটে কৌণিক বিন্দু বরাবর তিনটে সাবস্টিটিউয়েন্ট, আর sp2 মানেই একটা p হাইব্রিডাইজেশনের বাইরে। সেই যে পিওর p অরবিটালটা, আমরা জানি পিওর p অরবিটালের দুটো লোব একই আকারের হয়, সেই পিওর p অরবিটালটা ক্যারি করছে একটা অড ইলেকট্রন। এটাকে আমরা বলছি ট্রাইগোনাল প্ল্যানার জিওমেট্রি। জিওমেট্রি না বলে শেপ বলাই ভালো, শেপ, কারণ আমি এই ইলেকট্রনটাকে অমিট করে শুধু প্লেনটা দেখছি। শেপ যখন আমরা ভাবি তখন লোন পেয়ার বা আনশেয়ার্ড ইলেকট্রন পেয়ারদের পজিশনগুলোকে বাদ দেওয়া হয়। এটা হয়ে গেল একটা ট্রাইগোনাল প্ল্যানার শেপ, সমতলীয় ত্রিকোণাকার, এটা মনে রাখা। তখন অড ইলেকট্রনটা কোথায় থাকছে? সেই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার একটা p অরবিটাল। হাইব্রিডাইজেশনে শিখেছি সেটা পারপেন্ডিকুলার কেন? কারণ এই প্লেনটা বানানোতে টেক পার্ট করেছে, ধরে নিচ্ছি s,
px আর py। তাহলে x s এর তো কোনো ডিরেকশন নেই, তাহলে ডিরেকশন তো দুটো ডিরেকশন মিশে একটা প্লেনই তৈরি হয়। আর হাইড্রোজেনের বাইরে কে pz, আর z তো অবশ্যই xy প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলার হবেই। এগুলো আমরা হাইড্রোজেনে শিখেছি, তাই এগুলো তো আমি ডিটেলসে যাচ্ছি না। তাহলে এই হয়ে গেল একটা রকম। আরেকটা রকম হচ্ছে যে স্যার পেয়ার না থাকলো তো কি হলো, একটা ইলেকট্রন তো আছে একটা পজিশনে, সে তো একটা পজিশন নিয়েছে, তাহলে তাকে একটা পজিশন আপনার দেওয়া উচিত। তাহলে সে একটা পজিশন আর তিনটে সিগমা বন্ডের জন্য তিনটে পজিশন, সেক্ষেত্রে আমার কিন্তু চারটে পজিশন হয়ে গেল। যদি সেটা ভাবি তাহলে হয়ে যাবে sp3। টেট্রাহেড্রাল জিওমেট্রি, পিরামিডাল শেপ, কারণ তখন আমি এটাকে ধরবো না, তখন কিন্তু অড ইলেকট্রনটা থাকছে একটা sp3 হাইব্রিড অরবিটালে। দেখে নাও, এর কিন্তু একটা লোব বড় একটা লোব ছোট, অর্থাৎ একটা হাইব্রিড অরবিটাল আমাদের। তখন অড ইলেকট্রনটা থাকছে একটা sp3 হাইব্রিড অরবিটালে, আর ট্রাইগোনাল প্ল্যানার থাকছিল সেটা একটা p অরবিটালে। আর এই তিনটে হলো তিনটে সাবস্টিটিউয়েন্ট। অ্যাকচুয়ালি এই দুটো ধরনের শেপ বা জিওমেট্রি যাই বলো, দুটোই কিন্তু পাওয়া যায় ডিপেন্ডিং আপন দিস গ্রুপস। তবে যদি ফ্রি র্যাডিক্যালটা অ্যালকাইল ফ্রি র্যাডিক্যালই হয়, মানে যদি এগুলো হয় হাইড্রোজেন বা কোনো অ্যালকাইল গ্রুপ হয়, তাহলে আমরা এই শেপটাই পাই। আমরা আরেকটু এগিয়ে গেলে বা হয়তো এখনই এটারও এক্সাম্পল দেখব, এটারও এক্সাম্পল দেখব। তাহলে ফ্রি র্যাডিক্যাল, বিভিন্ন ফ্রি র্যাডিক্যালের ক্ষেত্রে বেশিরভাগের ক্ষেত্রেই ট্রাইগোনাল প্ল্যানার শেপ, আর কিছু পার্টিকুলার কেসে পিরামিডাল শেপ হয়। এই দেখো পিরামিড, কারণ শেপ বলছি মানে আমি এই অড ইলেকট্রনটাকে ভুলে গিয়ে বলছি। জিওমেট্রি বললে টেট্রাহেড্রাল জিওমেট্রি। একটা এক্সাম্পল দিই। আমাদেরকে বলেছে CH3 ডট ফ্রি র্যাডিক্যালের শেপ বলো। আমরা কি বলবো? ট্রাইগোনাল প্ল্যানার, having an odd electron in a pure p orbital। কিন্তু যখন আমাদেরকে বলবে CF3 ডট র্যাডিক্যালটার শেপ বলো, তখন আমরা বলবো পিরামিডাল। এরকমটা কেন, এর এক্সপ্লানেশন আমরা VSEPR থিওরি দিয়ে দিতে পারি। CH3 ডট ট্রাইগোনাল প্ল্যানার, CF3 ডট পিরামিডাল। এরকম কেন? সি আর এইচ এর ইলেকট্রোনেগেটিভিটির বিশেষ ডিফারেন্স নেই, যে কারণে বন্ডিং ইলেকট্রনগুলো ইকুয়ালি শেয়ারডি ধরা যায়, এগুলো ইকুয়ালি শেয়ারড। এই অবস্থায় বন্ড পেয়ার রিপালশনটা ডমিনেট করে, প্রত্যেক বন্ড পেয়ারের ইচ আদারের রিপালশনটা ডমিনেট করে। এখানে যেহেতু একটি সিঙ্গেল ইলেকট্রন, একটি ইলেকট্রন, ওর রিপালশনটা বন্ড পেয়ারদের সঙ্গে ওর যে রিপালশনটা হওয়ার কথা সেটা ডমিনেট করতে পারে না। তাই বন্ড পেয়ার রিপালশনে বন্ড পেয়ারগুলো সবাই সবার থেকে ইকুয়াল ডিসটেন্সে থাকার চেষ্টা করে, আমরা এটা পাই। CF3 ডটে কি, ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের থেকে অনেক বেশি, যে কারণে বন্ডিং ইলেকট্রনগুলো অনেকটা ফ্লুরিনের দিকে শিফটেড। আমি সিম্পল বন্ড দিয়ে দেখাই, আমার বোঝাতে সুবিধা হবে। বন্ডিং ইলেকট্রনগুলো ফ্লুরিনের দিকে শিফটেড, কারণ ফ্লুরিনের ইলেকট্রোনেগেটিভিটি কার্বনের থেকে বেশি। তাহলে যখনই ওরা কার্বনের কাছ থেকে ফ্লুরিনের দিকে সরে গেল, বন্ডিং ইলেকট্রনগুলো ডিসটেন্স বেড়ে গেল, তাহলে ওদের মধ্যে রিপালশনটাও কম হয়ে গেল। বলে VSEPR স্যার এই মুহূর্তে মনে পড়েছে না, একটু ডিটেইলসে বলুন। ধরো একটা সেন্ট্রাল এলিমেন্ট
এই হলো তার দুটো বন্ড, এক্স এর এই দুটো বন্ড। যদি বন্ডিং ইলেকট্রনগুলো ইকুয়ালি শেয়ার্ড থাকে, ধরো এই যে বন্ড তার ঠিক মাঝামাঝি আমি বন্ডিং ইলেকট্রনগুলো ধরলাম, এখানেও বন্ডটার মাঝামাঝি বন্ডিং ইলেকট্রন ধরলাম, তাকে বলছি ইকুয়ালি শেয়ার্ড, তখন তুমি এদের মধ্যে ডিসটেন্সটা খেয়াল করে রাখো। আর যদি ইলেকট্রনগুলো এইখানটা করে থাকে, মানে সাবস্টিটিউয়েন্টদের দিকে সরে থাকে, তখন ডিসটেন্সটা খেয়াল করো। এটাই আমি এখানে বলতে চাইছি। যেহেতু সাবস্টিটিউয়েন্টের দিকে ইলেকট্রনগুলো সরে আছে, ইলেকট্রনগুলোর মধ্যে ডিসটেন্স বেড়ে যাচ্ছে, বেড়ে গেলে ওদের নিজেদের মধ্যে রিপালশন কমে যাচ্ছে। ওদের নিজেদের মধ্যে রিপালশন কমে গেলে অড ইলেকট্রন বলছে আমি তাহলে ভালোভাবে রিপেল করতে পারবো, কারণ ওরা নিজেদের মধ্যে এত রিপালশন করছে না, তাহলে আমি রিপেল করে ওদেরকে ছোট করি। তাহলে তখন অড ইলেকট্রনের সঙ্গে বন্ড পেয়ারের রিপালশনটা ডমিনেট করে যাচ্ছে, যে কারণে পিরামিডাল শেপ হয়ে যাচ্ছে। এই রকম ভাবে ফ্রি র্যাডিক্যালস, অ্যালকাইল ফ্রি র্যাডিক্যাল হলে তো ট্রাইগোনাল প্ল্যানার, কিছু স্পেশাল কেসে আমরা টেট্রাহেড্রাল ফ্রি র্যাডিক্যালও দেখতে পাই। একটুখানি বোর্ডটা ক্লিয়ার করে নেওয়া যাক। এই হলো তাহলে ফ্রি র্যাডিক্যালের শেপ। তাহলে কি কি হলো ফ্রি র্যাডিক্যালের? প্রিপারেশন, ক্লাসিফিকেশন এন্ড হাইব্রিডাইজেশন, অর্থাৎ শেপ বা জিওমেট্রি। এখানে আমরা ফ্রি র্যাডিক্যালের ডিসকাশনটাকে এবার ছাড়লাম, আমরা এবার আসছি কার্বোক্যাটায়ন। একটা ইন্টারমিডিয়েটের বিষয়ে কিছু জানা হলো, এবার আসছে কার্বোক্যাটায়ন। और कार्बेनियम आयन। একই কথা, কিন্তু কার্বনিয়াম আয়নটা একই কথা নয়। আমি আগের দিনই একবার হিন্ট দিয়েছিলাম, কিন্তু বেশি কথা বলিনি। এটা কিন্তু একই জিনিস নয়। আজকে বলা যেতে পারে এই কার্বোক্যাটায়ন বা কার্বনিয়াম আয়ন বলতে আমরা সেটাকেই বুঝি যাকে আগের দিন দেখেছি, ভ্যালেন্সি 3 with 1 পজিটিভ চার্জ অন কার্বন। আর কার্বনিয়াম আয়ন পেন্টাভ্যালেন্ট কোনো একটা কার্বন, ধরো এইটা, যেটা একটা পজিটিভ চার্জ ক্যারি করছে। এখানে এটার নাম মিথানোনিয়াম আয়ন, একেই আমরা কার্বনিয়াম আয়ন বলি। তো একে নিয়ে আমাদের কাজ নেই, তবে হ্যাঁ, তোমরা যদি ভুল করে কার্বনিয়াম আয়ন এক্ষেত্রে ইউজ করে ফেলো তাহলে সমস্যা বিশেষ কিছু নেই, কিন্তু কার্বনিয়াম আয়নটাই পেন্টাভ্যালেন্ট উইথ পজিটিভ চার্জ। আর এই দুটো কথা সিনোনিমাস, এরা সেই কার্বোক্যাটায়নকে বোঝায় যাকে আমরা চিনি ট্রাইভ্যালেন্ট উইথ কার্বন প্লাস। এবার কিছু প্রিপারেশন দেখি কখন তৈরি হয়। অ্যালকাইল হ্যালাইড থেকে, ধরো এটা একটা অ্যালকাইল হ্যালাইড, সুটেবল রিঅ্যাকশন কন্ডিশনে, এটা কিন্তু খেয়াল রাখো, আমাকে ঠিক ঠিক রিঅ্যাকশন কন্ডিশন দিতে হবে। সুটেবল রিঅ্যাকশন কন্ডিশনে সিসিএল বন্ডের যে মোর ইলেকট্রোনেগেটিভ বন্ডিং ইলেকট্রনগুলো তার দিকে শিফট, অর্থাৎ হেটেরোলিসিস। রেজাল্ট, কার্বনের 3টে বন্ড ইনট্যাক্ট, এই ইলেকট্রনটা এখন আর কার্বনের নেই, সিএল এর কাছে চলে গেছে, তাই কার্বন প্লাস। সিএল এর নিজের ইলেকট্রনটার সঙ্গে আরেকটা ইলেকট্রন কার্বনের গেইন করেছে, একটা বাড়তি পেয়ে ক্লোরিন মাইনাস। এইভাবে অ্যালকাইল হ্যালাইড থেকে, এটা ক্লোরিন হতে পারে, ব্রোমিন হতে পারে, আয়োডিন হতে পারে, কোনো কিছু হ্যালোজেন, সেখান থেকে সুটেবল কন্ডিশনে কার্বোক্যাটায়ন জেনারেট হতে পারে। লেখা হয়ে গেল আশা করি। বি, ফ্রম অ্যালকোহলস, অ্যালকোহল থেকে,
ধরো এটা একটা অ্যালকোহল, যাকে তুমি কোনো একটা অ্যাসিড দিয়েছো, ধরো H2SO4 দিয়েছো, সাবস্ট্রেট রিয়েজেন্ট। তাহলে H2SO4 অ্যাসিড, তাহলে তার অ্যাসিডের ভূমিকা তাকে পালন করাই, অর্থাৎ তাকে H+ আয়ন রিলিজ করাই। একটাই H+ দরকার বলে আমরা একটা নিলাম, আরেকটা H+ কে আয়নাইজ করালাম না, সেই হিসাবে অ্যানায়নটা HSO4-, হাইড্রোজেন সালফেট আয়ন। অ্যালকোহলে ওয়ের দুটো লোন পেয়ার আছে, অক্সিজেনের তাই হয়, দুটো ভ্যালেন্সি, দুটো লোন পেয়ার। যেহেতু লোন পেয়ার মানে ইলেকট্রন, ইলেকট্রনের চার্জ যেহেতু নেগেটিভ, ওরা এই পজিটিভলি চার্জড হাইড্রোজেনের দিকে অ্যাট্রাক্টেড হয়, অ্যাট্রাক্টেড হয়ে ওকে অ্যাটাক করে। বলে অ্যাটাক মানে বুঝলাম না, আস্তে আস্তে মেকানিজমে ঢুকছি, শুনতে শুনতেই অ্যাটাক অভ্যস্ত হয়ে যাবে, তবু একটু দেখিয়ে দিই। ধরো অক্সিজেন, তার দুটো বন্ড, একটাই আছে আর, একটাই আছে এইচ, দেখতেই পাচ্ছ, দুটো লোন পেয়ার। H+ এখানটায় আমাকে আঁকতে হবে, আচ্ছা এইখানটায় আঁকি। H+ মানে এইচ এর কোনোই ইলেকট্রন নেই, হাইড্রোজেনের একটাই ইলেকট্রন হয়, প্লাস মানে সেটাও নেই। এই ইলেকট্রনদের নেগেটিভ চার্জের ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশনে হাইড্রোজেন এগিয়ে এলো, এগিয়ে এসে অক্সিজেনের ওই লোন পেয়ার কন্টেনিং অরবিটালটার সাথে ওর ওভারল্যাপ হয়ে গেল। বুঝো কাণ্ড। বলো আচ্ছা স্যার, কোঅর্ডিনেট বন্ড ফরমেশন, অসমযোজী বন্ধন, অক্সিজেন একাই দুটো ইলেকট্রন রাখলো, হাইড্রোজেন কিছুই রাখলো না, শুধু ওভারল্যাপটা হলো। আর মনে রাখো ওভারল্যাপ মানে একটা বন্ড। এর রেজাল্টটা আমরা কেমন লিখবো? এমনি লিখবো। তাহলে ওইভাবে এই যে এর ইলেকট্রন এর সাথে শেয়ার, সেটাকে আমরা এখানে বলছি অ্যাটাক। ভালো করে মাথায় ধরো, অ্যাটাক সবসময় হয় বেশি ইলেকট্রনের দিক থেকে কম ইলেকট্রনের দিকে। আমরা আগের দিনই বলেছি অ্যারোর ডিরেকশন সেই দিকে হবে যেদিকে ইলেকট্রন যাবে। এগুলোকে মাথায় ধরে রাখো, লিখে লিখে প্র্যাকটিস করবে, সব ক্লিয়ার হবে। তাহলে কি হলো, ও এর সাথে এইচ এর একটা বন্ড হলো, যেমনটা আমরা এখানে দেখিয়েছি। তাহলে একটা এইচ ছিল, এবার দুটো এইচ হয়ে গেল, একটা লোন পেয়ার পড়ে আছে। আর যেহেতু কোঅর্ডিনেট বন্ড হলো, অক্সিজেন একাই ইলেকট্রন দিল, তাই অক্সিজেন প্লাস। আমরা জানি কোঅর্ডিনেট বন্ড ফরমেশনে যে দেয় সে প্লাস হয়ে যায়, যে পায় সে মাইনাস হয়ে যায়। এবারে যে পেলো সে পজিটিভ চার্জ থেকে পেলো, তাই সে মাইনাস হলো না, সে নিউট্রাল হলো। বুঝে নাও, মাইনাস, নিউট্রাল, পজিটিভ। তাহলে পজিটিভ চার্জ থেকে কেউ ইলেকট্রন পেলে সে নিউট্রাল হবে, নিউট্রাল স্টেট থেকে ইলেকট্রন পেলে নেগেটিভ হবে, তাই না? তাহলে হাইড্রোজেনে আমি কোনো নেগেটিভ চার্জ ইম্পোজ করলাম না, কারণ হাইড্রোজেন অলরেডি প্লাস ছিল, কিন্তু অক্সিজেন তো নিউট্রাল ছিল, নিউট্রাল স্টেট থেকে ইলেকট্রন হারালে প্লাস। এটাকে তাহলে আমরা মুছে ফেলি। আশা করছি এভাবে অ্যাটাকের বিষয়টা তোমাদের এবার থেকে বুঝতে পারবে। অ্যাটাক মানে একজনের একার ইলেকট্রন অন্যজনের ভ্যাকেন্ট অরবিটাল দুটোর ওভারল্যাপে তৈরি হওয়া একটা বন্ড। অ্যাটাক দেখালেই তোমাকে তাদের মধ্যে একটা বন্ড করাতে হবে। আচ্ছা, তাহলে কি হলো আবার মনে করে নি, অ্যাসিড H+ দিয়েছে, অ্যালকোহল লোন পেয়ার দিয়ে সেই H+ কে ধরেছে, একটা বন্ড ফর্ম করেছে। এর সমস্যা কি? ওর সমস্যা হলো অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, ইলেকট্রোনেগেটিভ এলিমেন্টরা প্লাস হতে পছন্দ করে না। অক্সিজেন, নাইট্রোজেন, হ্যালোজেন এরা প্লাস হলেই আবার নিজের লোন পেয়ারটা ফেরত পেয়ে নিউট্রাল হওয়ার চেষ্টা করে। এখানে নিউট্রাল হওয়ার কি উপায়? না, যে এক জোড়া ইলেকট্রন অ্যাটাকের জন্য বরবাদ হয়েছে, সেই এক জোড়া ইলেকট্রন এই বন্ড থেকে নেওয়া। তাহলে আরও বন্ডের ব্রেক, রেজাল্ট কার্বন প্লাস অ্যান্ড একটা নিউট্রাল স্টেবল মলিকুলার ফরমেশন
দেখতেই পাচ্ছ সে কে, সে ওয়াটার। এই দেখো এখানে আমি আবার একবার লোন পেয়ার লিখে দিয়েছি। এটা কোথা থেকে এলো, এই ইলেকট্রন গুলো। তাহলে তৈরি হয়ে গেল একটা কার্বোক্যাটায়ন। এভাবে অ্যালকোহল থেকে OH গ্রুপটাকে বুদ্ধি খাটিয়ে বার করি। বুদ্ধি খাটিয়ে মানে নিউট্রাল থাকলে ও বেরোবে না, ও বেরোলো কেন, প্লাস হয়ে গেল বলে। প্লাস চার্জ থেকে মুক্তি পাওয়ার আশায় ও বন্ডটাকে ব্রেক করে সেই বন্ডিং ইলেকট্রনগুলোকে লোন পেয়ার হিসাবে নিল। তাহলে অ্যালকোহল থেকে আমরা এভাবে কার্বোক্যাটায়ন প্রডিউস করতে পারি। এবার ফ্রম অ্যালকিনস অ্যান্ড অ্যালকাইনস অফ কোর্স, আমি শুধু অ্যালকিনসটা বলি। একটা অ্যালকিন আছে, ধরে নাও এইটা, তাকে দেওয়া আছে একটা অ্যাসিড। কি হবে, যথারীতি অ্যাসিড নিজের ভূমিকা পালন করলো। তাছাড়া তাকে অ্যাসিড বলছি কেন, H+ দিল। এই আমাদের অ্যালকিন, এই সেই H+। পাই বন্ড, মাল্টিপল বন্ডের আমরা জানি একটাই সিগমা হয়, বাকি যতগুলো থাকবে ওখানে ততগুলো পাই হয়। পাই বন্ড সাইডওয়েজ ওভারল্যাপের কারণে উইক। সাইডওয়েজ ওভারল্যাপে ওভারল্যাপিং জোনটা খুব অল্প, অথচ হেড অন ওভারল্যাপে ওভারল্যাপিং জোনটা যথেষ্ট বেশি। অল্প ওভারল্যাপিং জোনের জন্য পাই বন্ড খুব উইক। পাই বন্ডিং যে ইলেকট্রনগুলো তারা খুব লুজলি হেল্ড বাই দ্য অ্যাটমস। তাই ওই ইলেকট্রনগুলো সুযোগ পেলেই, কাউকে যদি ইলেকট্রন ডেফিসিয়েন্ট দেখে তার দিকে অ্যাট্রাক্টেড হয়। তাহলে কি হলো, পাই বন্ড করলো অ্যাটাক। পাই বন্ড অ্যাটাক করা মানে কি, যে ধরো এইটা একটা বন্ড, এটা একটা বন্ড, H+টা উপরে আছে, ভাবো হয় এভাবে একটা বন্ড ফরমেশন, তাতে এই কার্বনের কিছু চেঞ্জ হলো না কিন্তু এই কার্বনের ভ্যালেন্সি কমে গেল, অথবা এইভাবে বন্ড ফরমেশন, তাতে এই কার্বনের ভ্যালেন্সি কমে গেল। তো Hটা হয় এই কার্বনে জুড়বে তখন A+, অথবা Hটা এই কার্বনে জুড়বে তখন A+। আমরা একটাই সিচুয়েশন দেখাচ্ছি, কার্বনের দুটো বন্ড ছিল, আরেকটা বন্ড হলো এই যে দেখো পাই বন্ড এভাবে H কে ধরলো, তাহলে H এর সাথে আরেকটা বন্ড হলো। ডাবল বন্ড আর রইল না, কারণ পাই বন্ড এখানে অ্যাটাক করার কাজে লেগে গেছে। এর দুটো বন্ড যেমন ছিল ছিল, এই ইলেকট্রনটা ও লুজ করলো অ্যাটাকের দরুন, তাহলে কার্বন হয়ে গেল প্লাস। আর যদি Hটাকে আমরা এই কার্বনে দিতাম তাহলে একে করতাম প্লাস। দুটোই পসিবিলিটি আছে, ইকুয়াল পসিবিলিটি দুদিকেই ধরে নাও। আমি একদিকটাই লিখলাম, হয়ে গেল একটা কার্বোক্যাটায়ন। এভাবে অ্যালকিনে কোনো অ্যাসিড দিয়েও আমরা কার্বোক্যাটায়ন প্রডিউস করতে পারি। এই সব কিছু এক্সাম্পলই আপাতত দেখলাম। এবার আমরা আসি হাইব্রিডাইজেশনে। আমরা কি জানি, সেন্ট্রাল এলিমেন্টের সারাউন্ডিং যতগুলো সিগমা বন্ড আর যতগুলো লোন পেয়ার, টোটাল ততগুলি হাইব্রিড অরবিটাল। এখানে লোন পেয়ার নেই, একটি সিগমা বন্ড, দুটো সিগমা বন্ড, তিনটে সিগমা বন্ড, তাহলে লোন পেয়ার নেই, সিগমা বন্ড তিনটে, তাহলে টোটাল 3, তার মানে sp2, তাহলে ক্লিয়ারলি ট্রাইগোনাল প্ল্যানার। with a vacant p orbital perpendicular to that plane। এখানে সেই সাবস্টিটিউয়েন্ট গুলো আছে যাদেরকে তুমি ভাবছো। এই p অরবিটালটা ভ্যাকেন্ট, এটা সেই sp2 প্লেন যার সাথে পারপেন্ডিকুলারলি সেই ভ্যাকেন্ট p অরবিটাল। আশা করি তোমরা বুঝতে পারছো। বুঝতে যদি না পারছো আমরা একটা মডেল দিয়ে বুঝি। কার্বোক্যাটায়নের শেপ এই ধরনের, ট্রাইগোনাল প্ল্যানার। একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের তিনটে কৌণিক বিন্দুতে তিনটে সাবস্টিটিউয়েন্ট। এই যে
প্লেনটা, এই প্লেনের সঙ্গে পারপেন্ডিকুলারলি পি অরবিটালের একটা লোব আর পি অরবিটালের আরেকটা লোব। এই হলো কার্বোক্যাটায়নের স্ট্রাকচার। পি অরবিটালের এই হলো দুটো লোব, পি অরবিটালটা কমপ্লিটলি ভ্যাকেন্ট, টোটাল বন্ডিং ইলেকট্রন 6টা, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো। যখন আমরা মডেলটা দেখছি একবার ফ্রি রেডিক্যালকে দেখে নিই। ফ্রি রেডিক্যালও এইরকম ট্রাইগোনাল প্ল্যানার হতে পারে, যেখানে পি অরবিটালটা একটা অড ইলেকট্রনকে ক্যারি করবে, সেখানে একটা অড ইলেকট্রন থাকবে। অথবা সে হতে পারে sp3। sp3 হলে এটা হয়ে যাবে এই ধরনের, অ্যান্ড যে sp3 অরবিটালটা এখানে আছে সে অড ইলেকট্রনটা ক্যারি করবে, তার অবশ্যই একটা অ্যান্টি বন্ডিং লোব থাকবে, এই ধরনের অ্যান্টি বন্ডিং লোব থাকবে। এটা হলো sp3। তাহলে ফ্রি রেডিক্যাল sp3ও হতে পারে, যেখানে টেট্রাহেড্রাল জিওমেট্রি অ্যান্ড পিরামিডাল যেমন দেখছো শেপ। আর কার্বোক্যাটায়ন সবসময়তেই ট্রাইগোনাল প্ল্যানার উইথ এ পি অরবিটাল পারপেন্ডিকুলার টু দ্যাট প্লেন। আশা করি এটা তোমাদের বোঝা গেল। তোমরা এভাবেও দেখতে পারো। তাহলে প্লেনটা এই প্লেন হয়ে গেল, আর এই হলো পি অরবিটাল, তার দুটো লোব হয়েছে। এবার ক্লাসিফিকেশন, যথারীতি ডিগ্রি অ্যাসাইনমেন্ট আমরা র্যাডিক্যালে যেমন শিখেছি তেমনই আমরা কার্বোক্যাটায়নেও অ্যাপ্লাই করব। তোমাদেরকে যদি বলে একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের এক্সাম্পল দাও, তার মানে হলো যে কার্বন প্লাস চার্জ ক্যারি করছে, বুঝতে পারছো, ভ্যালেন্সি তো 3 রাখতে হবে, সে ডিরেক্টলি একটাই কার্বনের সঙ্গে অ্যাটাচড হওয়া চাই। সেই কার্বনটা আর কতগুলো কার্বনের সঙ্গে অ্যাটাচড সেটা ম্যাটার করছে না। দেখো যে কার্বন প্লাস সে ডিরেক্টলি একটাই কার্বনের সঙ্গে অ্যাটাচড, তো এটা একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। যদি বলে এত বড় করব কেন অকারণে, আমি স্যার এখানেই শেষ করে দেব, তাহলে এটা হলো সিম্পলেস্ট 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন ইথাইল। আর আমি যত কমপ্লেক্স যদি করব বলি, যত খুশি কমপ্লেক্স করতে পারি, আমি এদিকে যত খুশি চেন অ্যাড করতে পারি, তাতেও এ ডিরেক্টলি একটাই কার্বনের সঙ্গে অ্যাটাচ থাকলো, 1 ডিগ্রি হলো। 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের একটা एग्जांपल দাও। তাহলে যে কার্বন প্লাস সে ডিরেক্টলি দুটি কার্বনের সঙ্গে অ্যাটাচড, তাহলে সিম্পলেস্ট যদি আঁকবো বলি, তাহলে এই হলো আইসোপ্রোপাইল কার্বোক্যাটায়ন CH3CH+। তুমি যদি বলো আমি এত সিম্পল एग्जांपल দেব না, এই কার্বনগুলো থেকে তুমি যত খুশি আরো এগিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই। একটা 3 ডিগ্রি কার্বোক্যাটায়নের एग्जांपल চাই, তাহলে যে কার্বন প্লাস সে ডিরেক্টলি তিনটি কার্বনের সঙ্গে অ্যাটাচড, এটা হলো সিম্পলেস্ট 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। চাইলে আমি এটাকে আরো কমপ্লেক্স করতে পারি, এই কার্বনগুলোকে আবার হাইড্রোজেনগুলোকে অন্য কিছু দিয়ে রিপ্লেস করে করি, এটা হলো 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তাহলে 3 ডিগ্রি এটা খুব কমন 3 ডিগ্রি কার্বোক্যাটায়ন, এর নাম টারসিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন। কার্বোক্যাটায়ন কথাটা লিখছি না, লিখে দিয়ে একবার লিখি, টারসিয়ারি বিউটাইল কার্বোক্যাটায়ন। বুঝতে পারছো, নাম যখন আমি লিখে দিচ্ছি তার মানে এটা তোমার কাছে ইম্পর্টেন্ট। টারসিয়ারি বিউটাইল গ্রুপও আমাদের কাছে ইম্পর্টেন্ট। এটা গ্রুপ কখন হবে? যখন ওর ভ্যালেন্সিটা খালি থাকবে তখন সে গ্রুপ হবে। আমরা এভাবে দেখে ওকে অভ্যস্ত, এভাবে দেখে আমরা অভ্যস্ত, টারসিয়ারি বিউটাইল গ্রুপ। হয়ে গেল। আর যদি CH3+ হয়, তার তো কোনো ডিগ্রি নেই, তাকে আমরা বলছি মিথাইল কার্বোক্যাটায়ন। আরো দুটো চিনে রাখি, যেটা র্যাডিক্যালও একই। বুঝতেই পারছো, এই কার্বোক্যাটায়নে যে আমরা প্লাস দিচ্ছি তার জায়গায় যদি একটা ডট দিই তাহলেই কিন্তু সে ফ্রি র্যাডিক্যাল হয়ে যাচ্ছে, বিষয়টা একই। আরেকটা জিনিস দেখি, এই গ্রুপটাকে বলে অ্যালাইল গ্রুপ।
মনে রাখো এটা আমাদের অ্যালাইল গ্রুপ। যদি আমি একে গ্রুপ না রেখে ক্যাটায়ন করে দিই তাহলে এটাই হয়ে গেল অ্যালাইল কার্বোক্যাটায়ন, একটা ইম্পর্টেন্ট কার্বোক্যাটায়ন। একে ধরে প্রায়ই কোনো না কোনো কোশ্চেন আসে। এর স্কেলিটনটা যদি খেয়াল করি তাহলে আমি যদি ভ্যালেন্সি গুলো না দিই, যদি হাইড্রোজেন গুলো না দিই, দেখো স্কেলিটনটা এইরকম দেখতে। খেয়াল করো, যদি হাইড্রোজেন গুলোকে অমিট করে শুধু ভ্যালেন্সি গুলোকে ওপেন দেখাই তাহলে ওটা এইরকম দেখতে হচ্ছে। এই রকম সিস্টেমকে অ্যালাইলিক সিস্টেম বলে। তখন আমরা বলবো অ্যালাইলিক কার্বোক্যাটায়ন। তাহলে অ্যালাইল গ্রুপে তো সবই হাইড্রোজেন, হাইড্রোজেন গুলোর জায়গায় যদি মিথাইল, ইথাইল, ফিনাইল কিছুও থাকে, কোনো জায়গায় থাকে, তখন তাকে অ্যালাইলিক কার্বোক্যাটায়ন বলবো। আশা করি নোট করে নিয়েছো। এবার আমি যদি বলি যে একটা এক্সাম্পল দিন, সেই এক্সাম্পল তুমি এখানে যেখানে যা খুশি বসাতে পারো। আমি এলোপাথারি কিছু জিনিস বসিয়ে দিলাম। এটা কিন্তু একটা অ্যালাইলিক কার্বোক্যাটায়ন হলো। কিসের জন্য? এই স্কেলিটাল পার্টটার জন্য। সবই হাইড্রোজেন হলে অ্যালাইল, হাইড্রোজেন গুলোর জায়গায় কোনো অ্যালকাইল গ্রুপ থাকলে, অ্যালকাইল গ্রুপ থাকলে তখন সেটা হয়ে যাচ্ছে অ্যালাইলিক। একে মনে রাখো। আরেকজন, এটা আমাদের বেঞ্জাইল গ্রুপ। কি গ্রুপ? বেঞ্জাইল গ্রুপ, ইম্পর্টেন্ট গ্রুপ অবশ্যই। যদি আমি একে গ্রুপ না রেখে ক্যাটায়ন করে দিই তখন এটা বেঞ্জাইল কার্বোক্যাটায়ন। এবার যদি এখানে হাইড্রোজেন গুলো না রেখে ভ্যালেন্সি গুলোকে ওপেন করে দিই তাহলে সে এই রকম দেখতে হবে। এই রকম হলে তখন তার নাম বেঞ্জাইলিক কার্বোক্যাটায়ন। এগুলো সব খুব ইম্পর্টেন্ট কার্বোক্যাটায়ন। এদেরকে ধরে নানান ধরনের প্রশ্ন আসবে। আমরা যখন এর পরের পার্টে যাব স্টেবিলাইজিং ফ্যাক্টরস অফ ইন্টারমিডিয়েটস, তখন এই সমস্ত কার্বোক্যাটায়নরা সামনে আসবে, কারণ তাদের স্টেবিলিটির কম্পারিজন চলবে। তাহলে এগুলো তো যদি কি বসাবো কি বসাবো, তুমি আরবিটারিলি কিছুও বসাও। আমি এরকম বসিয়ে দিলাম, তাহলে এটাও একটা বেঞ্জাইলিক কার্বোক্যাটায়নই হলো। এইগুলো হলো কার্বোক্যাটায়নের ক্লাসিফিকেশন। আবার এগুলোই যদি ডট হয়ে যেত তখন এগুলোই কিন্তু ফ্রি র্যাডিক্যাল হয়ে যেত, যেটা আমি ফ্রি র্যাডিক্যাল বলে এলাম না, ভুলে গেছিলাম। তখন হয়ে যেত অ্যালাইল ফ্রি র্যাডিক্যাল, অ্যালাইলিক ফ্রি র্যাডিক্যাল, বেঞ্জাইল ফ্রি র্যাডিক্যাল, বেঞ্জাইলিক ফ্রি র্যাডিক্যাল, এটসেট্রা। যদি এটা কার্বনায়ন হয়, আমরা পরে তো কার্বনায়নেও আসবো, ক্লাসটাকে আমাদেরকে একটু টাইমটা ম্যানেজ করতে হবে। যখন না কার্বনায়ন হয়ে যাবে তখন অ্যালাইল কার্বনায়ন, অ্যালাইলিক কার্বনায়ন, বেঞ্জাইল কার্বনায়ন, বেঞ্জাইলিক কার্বনায়ন, এটসেট্রা। এই কথাগুলো চলবে ফ্রি র্যাডিক্যাল, কার্বোক্যাটায়ন, কার্বনায়ন তিনজনের ক্ষেত্রেই। বারবার এগুলোকে নিয়ে আমরা কথা বলবো না, ঠিক আছে? মাইনাস আছে, এটা কিন্তু কার্বনায়ন। হ্যাঁ, এটা ভেবো না যে সব ভুল লেখা আছে, আমরা একই কথাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আপাতত বোর্ডে যা লেখা আছে সেগুলো সব কার্বনায়ন। এই রকমের ব্যাপার। তেমনি ডিগ্রির ব্যাপারটাও কার্বনায়নদের তাই। তাহলে ক্লাসিফিকেশনটাও হলো, জিওমেট্রি বা শেপও হলো, আবার কিছু কার্বোক্যাটায়নের প্রিপারেশন ও রিঅ্যাকশনের মাঝে কেমন ভাবে হয় দেখা হলো। এবার আমাদের আসছে কার্বনায়ন। কার্বনায়নদের আমরা কটা প্রিপারেশন দেখি। ফ্রম organometallic compounds,
অর্গানোমেটালিক কম্পাউন্ড কাদের বলে, খুব অল্প কথা ব্যবহার করব এখানে। যখন কার্বনের সাথে কোনো মেটালের বন্ড থাকে, বুঝতে পারছো, কার্বনের বাকি 3টে ভ্যালেন্সিতে কোনো অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ এটসেট্রা থাকবে, আর একটা ভ্যালেন্সিতে কোনো মেটাল বন্ডেড থাকবে, তখন আমরা তাকে বলবো অর্গানোমেটালিক কম্পাউন্ড। যদি মনোভ্যালেন্ট মেটাল থাকে তাহলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এটসেট্রা থাকে। যদি বাইভ্যালেন্ট কপার থাকে, ধরো জিঙ্ক, তখন দুদিকেই তার কার্বন বন্ডেড থাকবে, বা কোনো একদিকে কার্বন বন্ডেড থাকতে পারে, অন্যদিকে অন্য কিছু থাকতে পারে। একটা ইম্পর্টেন্ট অর্গানোমেটালিক কম্পাউন্ড আছে ম্যাগনেসিয়ামের, যার একটা হাতে অ্যালকাইল বা অ্যারাইল গ্রুপ থাকে, আরেকটা ভ্যালেন্সিতে একটা কোনো হ্যালোজেন থাকে। কোনো হ্যালোজেন বলতে গেলে আমার এক্স বসানো উচিত, নিয়ে বলা উচিত এক্স ইকুয়াল টু সিএল, বিআর, আই এটসেট্রা। এদেরকে বলা হয় গ্রিগনার্ড রিএজেন্ট, আরএমজিএক্স অর এআরএমজিএক্স। এআর মানে কি, কোনো অ্যারোমেটিক গ্রুপ, যেমন বেনজিনের। ধরো এর যদি একটা এক্সাম্পল চাও, আমরা এরকম এক্সাম্পল দিতে পারি। এটা হলো অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। নামটা খেয়াল করো, অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড, অ্যারোমেটিক গ্রুপ, তাকে আমরা এভাবে অ্যাপ্লিকেট করি, এআর। আর যদি কোনো অ্যালকাইল গ্রুপ থাকে, মানে যদি এর এক্সাম্পল চাও, তাহলে এইটা। এবার এক্স এর জায়গায় সিএল বা বিআর বা আই কিছু বসিয়ে নাও। যদি বলো বসান, একটা নাম বলুন, তাহলে যদি বিআর বসাই, ফিনাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড। যদি আয়োডিন বসাই, মিথাইল ম্যাগনেসিয়াম আয়োডাইড। এই রকম যে ম্যাগনেসিয়ামের যে এই জেনারেল ফর্মুলার অর্গানোমেটালিক কম্পাউন্ড গুলো, এদেরকে একসঙ্গে বলে গ্রিগনার্ড রিএজেন্ট। ক্লাস 12-এ এদেরকে খুব ডিটেলসে জানতে হবে। অর্গানিক কম্পাউন্ড সিনথেসিসে এদের বিরাট রোল আছে, যে কারণে ভিক্টর গ্রিগনার্ড যিনি এদের অ্যাপ্লিকেশনটা দেখান, এদের থেকে কি কি বানানো যায়, তিনি নোবেল প্রাইজও পেয়েছিলেন। যদিও গ্রিগনার্ড এদেরকে ডিসকভার করেননি, ডিসকভার করেছিলেন অন্য লোক। ভিক্টর গ্রিগনার্ড শুধু এদের অ্যাপ্লিকেশনটা দেখিয়েছিলেন, যে কত বিরাট ভাবে এদের অ্যাপ্লাই করা যায়। তো যাই হোক, আমরা সিম্পলিসিটির জন্য একটা অ্যালকালি মেটালেরই ধরলাম। তাহলে যেহেতু লিথিয়াম হোক, ম্যাগনেসিয়াম হোক, কোনো মেটাল হোক, কার্বনের থেকে লেস ইলেকট্রোনেগেটিভ হবে, কারণ এরা ইলেকট্রোপজিটিভ হয় মেটালরা। তাহলে যদি এই বন্ডের হেটেরোলিসিস হয়, সেটা কার্বনের দিকে হবে, বিকজ কার্বন ইজ মোর ইলেকট্রোনেগেটিভ দ্যান দ্য মেটাল। তখন তৈরি হয় কার্বন আয়ন। যদি বলে একটা অন্তত গ্রিগনার্ড রিএজেন্ট দিয়ে দেখিয়ে দিন, এইটা ম্যাগনেসিয়ামের থেকে কার্বন মোর ইলেকট্রোনেগেটিভ, এইদিকে ব্রেক করলো, কার্বন আয়ন এন্ড ম্যাগনেসিয়াম প্লাস। বিআর মাইনাস তো এখানেও ছিল, বিআর মাইনাস এখানেও আছে, একটা ইলেকট্রন লুজ করলো বলে ম্যাগনেসিয়াম একটা প্লাস। এভাবে অর্গানোমেটালিক কম্পাউন্ড, এগুলোতে তোমরা কোনো যখন প্র্যাকটিক্যাল প্রবলেম দেখতে পাবে, তখন কোনো না কোনো গ্রুপ প্রেজেন্ট আছে দেখতে পাবে, অ্যালকাইল গ্রুপ, হাইড্রোজেন এটসেট্রা। আমরা এইভাবে কার্বন আয়নটা ড্র করব। মেনলি কার্বন আয়নের আমাদের অর্গানোমেটালিকেরই এক্সাম্পলটা আছে, আর যা আছে সেটা হলো অ্যাসিটিলিনিক হাইড্রোজেনের। অ্যাসিটিলিনিক হাইড্রোজেন কাকে বলে? ট্রিপল বন্ড সি এর সাথে যখন হাইড্রোজেন থাকে, তখন তাকে অ্যাসিটিলিনিক হাইড্রোজেন বলে। ট্রিপল বন্ড সি এর সাথে হাইড্রোজেন, সেই হিসাবে সবচেয়ে সিম্পল কম্পাউন্ড দেখতে গেলে অ্যাসিটিলিন, তাতে দুটো অ্যাসিটিলিনিক হাইড্রোজেন আছে। এই দিকেও ট্রিপল বন্ড সি এর সাথে হাইড্রোজেন যেমন দেখতে পাচ্ছ, ওই দিকেও ট্রিপল বন্ড সি এর সাথে হাইড্রোজেন যেমন দেখতে পাচ্ছ। তাহলে অ্যাসিটিলিনিক হাইড্রোজেন থাকলে কি হয়? যেহেতু এই কার্বনটা sp হাইব্রিডাইজড, s ক্যারেক্টার ম্যাক্সিমাম, তাই এই কার্বনের ইলেকট্রোনেগেটিভিটিটা একটু হায়ার।
হাইব্রিডাইজেশনে, এলিমেন্টের হাইব্রিডাইজেশনে তার এস ক্যারেক্টার যত বাড়ে, যদি বলে যত বাড়ে মানে কি, sp3 হাইব্রিডাইজেশনে এস এর পার্সেন্টেজ এইটা, তিনটে পি মিলিয়ে এইটা, sp2 হাইব্রিডাইজেশনে এস এর পার্সেন্টেজ এইটা, দুটো পি মিলিয়ে এইটা, sp হাইব্রিডাইজেশনে দুজন মিলিয়ে এটা এটা। এস এর পার্সেন্টেজ যত বাড়ছে, অর্থাৎ যত আমরা sp3 থেকে sp এর দিকে আসছি, তত হাইব্রিড অরবিটালটা নিউক্লিয়াসের কাছে আসছে, কারণ এস অরবিটাল পি এর থেকে নিউক্লিয়াসের বেশি কাছে, এস অরবিটাল পি এর থেকে নিউক্লিয়াসের বেশি কাছে, যে কারণে এস ক্যারেক্টার যত বাড়ছে হাইব্রিড অরবিটাল তত নিউক্লিয়াসের কাছে আসছে, মানে তত ছোট হচ্ছে। হাইব্রিড অরবিটাল যদি ছোট হয় তাহলে বন্ড লেন্থটাও ছোট হচ্ছে, তাহলে নিউক্লিয়াসের বেশি কাছে ইলেকট্রন পেয়ারটা থাকছে, ইলেকট্রন অ্যাট্রাকশনের সুবিধা হচ্ছে। সেই জন্য আমরা বলি হাইব্রিডাইজেশনে, মন দিয়ে শুনবে, হাইব্রিডাইজেশনে এস ক্যারেক্টার যত বাড়ে এলিমেন্টের ইলেকট্রোনেগেটিভিটিও তত বাড়ে। তাহলে কার্বনের sp হাইব্রিডাইজেশনে ইলেকট্রোনেগেটিভিটিটা এমন একটা জায়গায় পৌঁছায় যে তখন CH বন্ড পোলার হয়ে যায়, তখন কার্বন ড্র করতে শুরু করে এন্ড স্লাইট পজিটিভ চার্জ হাইড্রোজেনে অ্যাপিয়ার করে। মনে রাখবো কার্বনটা sp হওয়া চাই, না তো ওর ইলেকট্রোনেগেটিভিটিটা সাফিসিয়েন্ট হবে না, সাফিসিয়েন্ট না হলে কিন্তু CH বন্ড নরমালি নন পোলার, একমাত্র sp কার্বন হলেই CH বন্ড স্লাইটলি পোলার। তো একে যখন কোনো স্ট্রঙ্গার বেস দেওয়া হয়, আগের দিনে ডিসকাস করেছি OH মাইনাস এর থেকে NH2 মাইনাস স্ট্রঙ্গার বেস, সেই বেস ওই হাইড্রোজেনকে অ্যাটাক করে। কাকে? ওই অ্যাসিডিক হাইড্রোজেনকে। অ্যাসিডিক হাইড্রোজেন কাকে বলে? প্লাস ডেল চার্জ ক্যারিং হাইড্রোজেনকে অ্যাসিডিক হাইড্রোজেন বলে। একটা বন্ড হলো, হাইড্রোজেন তো একটার বেশি বন্ড রাখতে পারে না, তাই বন্ডিং ইলেকট্রনগুলো যে চাইছিল তার দিকে শিফট হলো। খেয়াল করে নাও, প্র্যাকটিসের অ্যারো 1, প্র্যাকটিসের অ্যারো 2। হাইড্রোজেনকে ধরলো, বন্ড ইলেকট্রন কার্বনের দিকে শিফট হলো। এইভাবেও কার্বন আয়ন প্রডিউসড হয়। NH2 মাইনাস H প্লাস কে পেয়ে হলো অ্যামোনিয়া, NH2 মাইনাস H প্লাস কে পেয়ে হলো অ্যামোনিয়া। H প্লাস কেন? কারণ সে বন্ডিং ইলেকট্রনগুলো কার্বনকে দিয়ে গেছে। তাহলে এটা একটা কার্বন আয়ন ফরমেশন। কার্বন আয়ন ফরমেশনের আরো এক্সাম্পলস আছে, যদি বলে আর বলুন। এইরকম অ্যাসিডিক হাইড্রোজেনের বিষয় দেখি, ক্লোরোফর্ম, ফর্মুলা CHCl3। যদি আমি এর বন্ডিংটা দেখি, কার্বন, তিনটে ক্লোরিন, একটা হাইড্রোজেন, ট্রাইক্লোরো মিথেন, এর নাম ক্লোরোফর্ম। সেই ক্লোরোফর্মই যা অ্যানাস্থেসিয়ায় ইউজ হয় বলে তোমরা জানো, সিনেমায় দেখায় ক্লোরোফর্ম শুকিয়ে অজ্ঞান করে দিল, সেই রকম। তো ক্লোরোফর্মে কি ব্যাপার? তিনটে Cl এর মাইনাস ইলেকট্রন অ্যাট্রাকশনে হাইড্রোজেনের কাছ থেকে স্ট্রং অ্যাট্রাকশন কাজ করছে, হাইড্রোজেন পার্সিয়ালি অ্যাসিডিক, প্লাস ডেল চার্জ ক্যারি করছে। কেন? কারণ ক্লোরিনরা টানছে তাই। এত ঝামেলা মুছে ফেলি, না তো ছবিটা দেখতে অদ্ভুত লাগছে। তাই একে যখন কোনো বেস দেওয়া হয়, যেমন অ্যালকোহলিক KOH, দেখো অনেকগুলো অ্যাট্রাক্টিং গ্রুপ থাকায় OH মাইনাসই কিন্তু কাজটা করতে পারছি, অথচ যখন আমরা আগের এক্সাম্পলটা নিলাম, মানে অ্যাসিটিলিনিক হাইড্রোজেন আছে এমন কম্পাউন্ড নিলাম, তখন অনেক স্ট্রঙ্গার বেস দরকার হয়েছিল। কারণ হাইব্রিডাইজেশনে এস ক্যারেক্টার বাড়িয়ে ইলেকট্রোনেগেটিভিটি আর কতটাই বা বাড়বে, বন্ড খুব বেশি পোলার হবে না, তাই প্লাস ডেল চার্জটা তখন কম ছিল, তাই খুব স্ট্রং বেস দরকার হয়েছিল। এখানে তার চেয়ে উইকার বেসেই কাজ হচ্ছে। কি হলো? যথারীতি বেস অ্যাসিডিক হাইড্রোজেনকে অ্যাটাক করলো, প্র্যাকটিসের আরো 1। নিউ বন্ড ফর্ম হওয়ায় হাইড্রোজেনের ওল্ড বন্ড ব্রেক করলো। সি, তিনটে Cl, একটা মাইনাস চার্জ, OH মাইনাস আর H প্লাস মিলে ওয়াটার। K প্লাস এর কি হলো? ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশনে এর পাশে বসে রইল, সে বেচারি আর কি করবে, আয়নিক কম্পাউন্ড। তাহলে কার্বন আয়ন।
এগুলো হলো কিছু কার্বন আয়ন প্রিপারেশনের এক্সাম্পল। টাইপ, যথারীতি ডিগ্রির বিষয়গুলো আমরা জেনে ফেলেছি। যে কার্বন নেগেটিভ চার্জ ক্যারি করছে সে ডিরেক্টলি যতগুলো কার্বনের সঙ্গে অ্যাটাচড, ডিগ্রি তত। সেই হিসাবে এই কার্বন আয়ন এর কোনো ডিগ্রি নেই, আমরা বলবো মিথাইল কার্বন আয়ন। এই কার্বন আয়ন ডিরেক্টলি একটাই কার্বনের সঙ্গে অ্যাটাচড, তাই 1 ডিগ্রি। আমি ইচ্ছে করে আরো এইদিকে কার্বন দিচ্ছি যেন ডিরেক্টলি বন্ডেড কার্বনের বিষয়টা মাথায় ঢোকে, না তো আমি এখানেই শেষ করে দিতাম, এটা আর দিতামই না। এইটা একটা 2 ডিগ্রি কার্বন আয়ন। কেন? যে মাইনাস সে ডিরেক্টলি দুটি কার্বনের সঙ্গেই বন্ডেড, এটা আর এটা। এইটা যে মাইনাস সে এই কার্বন, এই কার্বন এন্ড এই কার্বন ডিরেক্টলি তিনটে কার্বনের সঙ্গে অ্যাটাচড, 3 ডিগ্রি। যথারীতি অ্যালাইল কার্বন আয়ন, অ্যালাইলিক কার্বন আয়ন, এর স্কেলিটনটা খেয়াল রেখে দাও। বেঞ্জাইল কার্বন আয়ন এন্ড বেঞ্জাইলিক কার্বন আয়ন, সেই একই। ফ্রি রেডিক্যাল, কার্বোক্যাটায়ন, কার্বন আয়ন প্রত্যেকের ক্লাসিফিকেশন গুলো সেই একই। বোরিং, শিখে গেলে অবশ্যই বোরিং। আচ্ছা, হাইব্রিডাইজেশন, তিনটে ভ্যালেন্সি, একটা মাইনাস চার্জ। তাহলে মাইনাস চার্জ মানে দুটো আনশেয়ার্ড ইলেকট্রন। তাহলে দুটো আনশেয়ার্ড ইলেকট্রনকে আমরা একটা লোন পেয়ার ধরতে পারি, এই দুটো আনশেয়ার্ড ইলেকট্রনকে একটা লোন পেয়ার ধরতে পারি। আর সিগমা বন্ড 1 2 3, টোটাল লোন পেয়ার প্লাস সিগমা ইকুয়াল টু 4। 4 মিন্স sp3। sp3 মিন্স একটা sp3 অরবিটালে নেগেটিভ চার্জ, বাকি তিনটে sp3 অরবিটাল ইউজ করে তিনটে ভ্যালেন্সি, যা যা এর কাছে ছিল। তাহলে টেট্রাহেড্রাল জিওমেট্রি, পিরামিডাল শেপ, একটু আগে তো আমরা একটা মডেল দেখলামই সেরকম। তাহলে কার্বন আয়ন হয়ে গেল টেট্রাহেড্রাল। এই হলো মোটামুটি কার্বন আয়নের ডিসকাশন। এবার আমরা আসছি কার্বিন। ফরমেশন, কার্বন ইউজুয়ালি কোনো আনস্টেবল অ্যানায়ন থেকে ফর্ম হয়। আগের দিনও সেগুলো আমরা বলেছি যে ধরো আমাদের কাছে একটা অ্যানায়ন আছে, CCl3 মাইনাস। বলে হ্যাঁ, CCl3 মাইনাস কার্বন আয়নটা তো আমরা এক্ষুনি ক্লোরোফর্ম থেকে বানালাম। কার্বন নেগেটিভ চার্জ থেকে যদি রেহাই পেতে চায় তাহলে ক্লোরিন মোর ইলেকট্রোনেগেটিভ বলে ক্লোরিনকে বলবে তুই ইলেকট্রন নিয়ে বেরিয়ে যা। তাহলে কি হলো? কার্বনের দুটো ভ্যালেন্সি পড়ে থাকলো আর দুটো ইলেকট্রন পড়ে থাকলো। কোন দুটো ইলেকট্রন? যে দুটো ইলেকট্রন মাইনাস চার্জ হিসাবে ছিল সেই দুটো ইলেকট্রন। আর এই ইলেকট্রনটা তো ক্লোরিন নিয়ে গেল, তাহলে কার্বনের একটা ইলেকট্রন কমে গেল। যেই না কার্বনটার এই ইলেকট্রনটা কমে গেল তাহলে এই মাইনাস চার্জটা আর রইল না, কারণ মাইনাস থেকে ইলেকট্রন কমলে নিউট্রাল হয়, নিউট্রাল থেকেও ইলেকট্রন কমলে তবে প্লাস হয়। তাহলে মাইনাস চার্জ থেকে যখন একটা ইলেকট্রন কার্বন লুজ করলো, কার্বন নিউট্রাল হয়ে গেল। বিষয়টা বুঝে নাও। এই নিউট্রাল বাইভ্যালেন্ট কার্বন স্পিসিসকেই আমরা বলছি কার্বিন। আগের দিন আমরা ডায়াজোমিথেনও দেখেছি, এটা আমাদের ডায়াজোমিথেন, এটাকে আমরা বলছি ডাইয়াজো গ্রুপ, বন্ড এন, ট্রিপল বন্ড এন,
প্লাস। তাহলে যদি এখান থেকে এই বন্ডটা ভাঙে, কেন ভাঙে? কারণ ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট প্লাস চার্জ থেকে রেহাই চায়। তাহলে যথারীতি এই ইলেকট্রনটা লুজ করে এই দুটো ইলেকট্রনের জন্য হলো লোন পেয়ার, আর বেরিয়ে গেল একটা ভেরি ভেরি স্টেবল মলিকিউল। কে সেটা? নাইট্রোজেন। তাহলে কোন স্টেবল মলিকিউল রিলিজ হওয়ার জন্য কার্বিন তৈরি হতে পারে, এটা আমরা ভাবতে পারি। মোটামুটি ভাবে আমরা কার্বিন এই দুটোই দেখালাম। ইন্টারেস্টিং হলো কার্বিনের টাইপটার আগে আমরা কার্বিনের হাইব্রিডাইজেশনে আসি। কার্বিন কেমন দেখতে? বাইভ্যালেন্ট উইথ এ লোন পেয়ার। তাহলে সিগমা বন্ড দুটো, লোন পেয়ার একটা, টোটাল পেয়ার তিনটে মানে sp2। তাহলে যদি আমি sp2 হাইব্রিডাইজেশন স্কিম আঁকি, তাহলে একটা sp2 হাইব্রিড অরবিটালে একটা ভ্যালেন্সি, আরেকটা sp2 হাইব্রিড অরবিটালে আরেকটা ভ্যালেন্সি, আরেকটা sp2 হাইব্রিড অরবিটাল, আর যে পিটা হাইব্রিডাইজেশনের বাইরে সেটা এইটা। সবগুলোকে গুলিয়ে ফেলো না, ওই জন্য আমি ট্রায়াঙ্গুলার প্লেনটা তৈরি করে দিই। এটা কিন্তু একটা sp2 অরবিটাল, আর এটা p অরবিটালটার দুটো লোব। বুঝে নাও। ভ্যালেন্সি গুলো তো না হয় হয়ে গেল, হাইব্রিড অরবিটাল ইউজ করে ভ্যালেন্সি গুলো হয়ে গেল। দেখো ভালো করে দেখো। এবারে প্রশ্ন হচ্ছে এই দুটো ইলেকট্রন কোথায় আছে? হাইব্রিড অরবিটালের থেকে পিওর অরবিটালের এনার্জি হায়ার। বলো আরেকবার বোঝান। এটা এস এর এনার্জি, এটা পি এর এনার্জি। এস এর থেকে পি এর এনার্জি বেশি হয়, তাই উপরে লিখেছি। এই দিকে এনার্জি বাড়ে ধরে নিচ্ছি। তাহলে হাইব্রিডাইজেশন মানে তো এস আর পি মিক্সিং মানে এভারেজ এনার্জি। তাহলে এটা হলো হাইব্রিড অরবিটালটা। তাহলে পিওর পি এর থেকে হাইব্রিড অরবিটাল লোয়ার এনার্জির হয়। এই দুটোর এভারেজিং করে তো এটা পেয়েছি, তাহলে অবশ্যই লোয়ার আর হায়ারের এভারেজিংটা হায়ারের থেকে স্মলারই হবে। তাহলে লোয়ার এনার্জি অরবিটালে আমি ইলেকট্রন দুটোকে যদি রাখি হাইব্রিড অরবিটালে, সেটা এক ধরনের কার্বিন। এই কার্বিনকে আমরা বলি সিংলেট কার্বিন। ইলেকট্রনগুলো লোয়ার এনার্জি অরবিটালে তো লইল, কিন্তু ইলেকট্রনরা নেগেটিভলি চার্জড। তাই দুটো ইলেকট্রনকে একসঙ্গে রাখতে গেলে আমাদেরকে এক্সটার্নাল এনার্জি দিতে হয়। সিমিলার চার্জ বা সিমিলার পোলকে যদি আমি কাছাকাছি রাখবো বলি, আমাদেরকেই তো জোর করে এনার্জি দিয়ে রাখতে হবে ধরে, না তো তোরা সরে যাবে। তো এই যে দুটো সিমিলারলি চার্জ ইলেকট্রনকে পেয়ার করে রাখা, তার জন্য যে এক্সটার্নাল এনার্জি ইনপুট করতে হয় তাকে বলে পেয়ারিং এনার্জি। তাহলে পেয়ার করে রাখার জন্য পেয়ারিং এনার্জি খরচ করে রাখতে হয়েছে, তবেই ইলেকট্রন দুটো ওখানে আছে। অথবা কার্বন কি করতে পারে, যে পেয়ারিং এনার্জির খরচের ঝামেলাটা থেকে অ্যাভয়েড করার জন্য আমরা ওইটাকে আবার আঁকি। দেখো আমরা ওই একই হাইব্রিডাইজেশন আবার এঁকেছি। আর ডট কার্বন কি করতে পারে, পেয়ারিং এনার্জি তো খরচ করতে হচ্ছে আমাকে, যেখানে এনার্জি খরচ করে করতে হয় সেটা আনফেভারেবল প্রসেস হয়। ফেভারেবল প্রসেস সেটা যেটা এনার্জি রিলিজ হয়, কারণ এনার্জি রিলিজ হওয়া মানে সিস্টেমের এনার্জি কমছে, মানে সে স্টেবল হচ্ছে। তাহলে এনার্জি রিকোয়ারমেন্ট কম করার জন্য কি করতে পারে, কার্বন দুটো ইলেকট্রনকে দু জায়গায় রাখতে পারে, একটা হাইব্রিড অরবিটালে, একটা পিওর অরবিটালে। এটাকে আমরা বলি ট্রিপলেট কার্বিন। যেহেতু এখানে পেয়ারিং এনার্জির জন্য একটা হায়ার এনার্জি হয়ে আছে, এটা মোর রিঅ্যাক্টিভ কার্বিন দেন দিস কার্বিন। সিংলেট কার্বিনটা মোর রিঅ্যাক্টিভ, ট্রিপলেট কার্বিনটা লেস রিঅ্যাক্টিভ। এখন যদি বলো যে এটা লোয়ার এনার্জি, এটা হায়ার এনার্জি, তাহলে কোন ইলেকট্রনটা হায়ারে থাকবো বলবে, কোনটা লোয়ারে থাকবো বলবে? দুজনেই তো চাইবে আমি লোয়ার এনার্জি পিটাই যাব, সরি sp2 টাই যাব। আবার sp2 টাই দুজনেই যদি একসঙ্গে থাকবো বলে, তাহলে বলবে আমাদের পেয়ারিং এনার্জির ঝামেলা।
তাহলে কোন ইলেকট্রনটা ওখানে থাকবে? তখন আমরা আরেকটা কল্পনা করতে পারি এইভাবে যে আসলে হাইব্রিডেশনটা sp2 নয়, হাইব্রিডেশনটা sp। sp হলে কি সুবিধা হবে? কার্বনটা দুটো sp হাইব্রিড অরবিটালে ভ্যালেন্সি গুলো রইল, আর বাকি যে দুটো পিওর পি যারা ইচ আদারের সাথে পারপেন্ডিকুলার, সেই দুটো পিওর পির এক একটাতে এক একটা রইল। যেহেতু দুজনেই দুটো পিওর অরবিটালে রইল, সিমিলার এনার্জি পি অরবিটালে রইল, কারো কোনো দুঃখ নেই। বুঝে নাও sp হাইব্রিডেশন কেমন হয়? sp হাইব্রিডেশনে হাইব্রিড অরবিটাল গুলো 180 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে। তাহলে 180 ডিগ্রি অ্যাঙ্গেলের হাইব্রিড অরবিটাল গুলো ইউজ করে আমি ভ্যালেন্সিটা ঠিক করে দিলাম। আর দুটো যে পিওর অরবিটাল বাকি রইল, একটা পি হাইব্রিডেশনে ঢুকেছে, এখন তো দুটো পি বাকি, তারা ইচ আদারের সঙ্গে পারপেন্ডিকুলার, সেই দুটো পিওর পিতে একটা দিলাম। হাইব্রিডেশনটা যে মোটামুটি সেই দিকেই যাচ্ছে সেটা এই বন্ড অ্যাঙ্গেলটা থেকেও বোঝা যায়। sp2 যদি ঠিকঠাক হয় বন্ড অ্যাঙ্গেল হয় 120 ডিগ্রি, কিন্তু এখানে বন্ড অ্যাঙ্গেলটা অ্যাবাউট 150 ডিগ্রি পাওয়া যায়, প্রায় 150 ডিগ্রি পাওয়া যায়। তাই হাইব্রিডেশনটা sp2 এর মাঝামাঝি টাইপের কিছু ভাবা যেতে পারে। আর এখানে লোন পেয়ারের যেহেতু রিপালশন পাওয়ার বেশি, লোন পেয়ার বন্ড পেয়ারদেরকে রিপেল করে এন্ড বন্ড অ্যাঙ্গেলটাকে 120 থেকে কমিয়ে দেয়, অ্যাবাউট এই অ্যাঙ্গেলটা পাওয়া যাবে। কারণ বন্ড পেয়ার রিপালশনের চেয়ে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশন বেশি। লোন পেয়ার কি করবে? লোন পেয়ার বলে ওদেরকে বলে তোরা একটু কমে নে, জায়গাটা কম কর। তাহলে কার্বনের দুটো টাইপ, সিংলেট যেখানে লোন পেয়ারটা একটা হাইব্রিড অরবিটালে, একটা পিওর পি অরবিটাল ভ্যাকেন্ট। ট্রিপলেট লোন পেয়ারটা দুটো অরবিটালে একটা একটা ইলেকট্রন হিসাবে থাকছে। তাহলে এটা একটা ডায়াম্যাগনেটিক স্পিসিস, এটা একটা প্যারাম্যাগনেটিক স্পিসিস। কার্বনের বিষয়ে খুব ডিটেলস আমাদের এখন প্রয়োজন নেই, যেটুকু প্রয়োজন পরে পড়বে, তখন না হয় কার্বনদের বিষয়ে আমরা আরো বেশি করে কথাবার্তা বলবো। তাহলে দুটো টাইপ এদের পাওয়া গেল, এদের ক্লাসিফিকেশনে পাওয়া গেল সিংলেট আর ট্রিপলেট। রইল বাকি আমাদের বেঞ্জাইন আর সাবস্টিটিউটেড বেঞ্জাইন। বেঞ্জাইন আমরা কাদেরকে বলেছি? একটা বেঞ্জিন যার যে কোনো একটা ডাবল বন্ডকে আমরা আঁকবো ট্রিপল বন্ড, এটা শুধু বেঞ্জাইন। আর সাবস্টিটিউটেড বেঞ্জাইন কি? বেঞ্জাইনের এই যে বাকি পজিশনগুলো যেগুলোতে একটা করে হাইড্রোজেন আছে, এগুলোতে একটা করে হাইড্রোজেন আছে, এগুলোতে আর হাইড্রোজেন থাকার জায়গা নেই, ভ্যালেন্সি স্যাটিসফাই হয়ে আছে, সেগুলোর কোনো একটা যদি কোনো গ্রুপ দিয়ে রিপ্লেস হয়ে থাকে, এক বা একাধিক পজিশন যদি কোনো গ্রুপ দিয়ে রিপ্লেস হয়ে থাকে, তখন বলছি সাবস্টিটিউটেড বেঞ্জাইন। এটা শুধু বেঞ্জাইন। এর এক্সাম্পল একটা এরকম দিতে পারি আমরা, সাবস্টিটিউটেড বেঞ্জাইন। তাহলে বেঞ্জিনের স্ট্রাকচারটা আমরা দেখি। এটা বেঞ্জিনের সিগমা স্কেলিটন, সিগমা স্কেলিটন অর্থাৎ সিগমা স্কেলিটনটা। যদি আমি বেঞ্জিনের কথা ভাবছি, এখন শুধু বেঞ্জিনের কথা ভাবছি, যেহেতু প্রত্যেকটি কার্বন ডাবল বন্ড ক্যারি করছে সব বাই sp2, তাহলে সব বাই sp2 হওয়ায় দিস ইজ দ্যাট প্লেন। এখানে যা যা দেখতে পাচ্ছি সব বোর্ডের প্লেনে আছে। আবার পাই বন্ড মানে প্রতিটি কার্বনে একটি করে পিওর পি অরবিটাল আছে। তাহলে একে যদি বোর্ডের প্লেনে রেখেছি, প্রতিটির পিওর পি অরবিটালের দুটো করে লোব, একটা এই বোর্ডের থেকে সামনের দিকে, একটা দেওয়াল ফুঁড়ে পিছনের দিকে, সেটা তো এখানে দেখানো সম্ভব নয়। তাই আমরা এই হাইড্রোজেন গুলোকে মনে মনে লুকিয়ে রাখছি, এরা আছে কিন্তু লুকিয়ে রাখছি, নিয়ে এইভাবেই পি অরবিটাল গুলোকে দেখাচ্ছি। আসলে কিন্তু পি অরবিটাল গুলো এই প্লেনের সাথে পারপেন্ডিকুলার। এই প্লেন থেকে উপরের দিকে সবারই একটি করে লোব, আবার নিচের দিকেও সবারই একটি করে লোব।
তাহলে আমি ধরে নিচ্ছি এই আমাদের বেঞ্জিন, সিএইচ বন্ডগুলো কিন্তু লুকোনো আছে। এখন যদি আমি এই কার্বন দুটোকে sp করে দিই, sp হতে গেলে তাদের ওই হাইড্রোজেন গুলো থাকবে না, তার জায়গায় ওই p অরবিটালটার সঙ্গে পারপেন্ডিকুলার আরেকটা করে p অরবিটাল থাকবে। কারণ sp হাইব্রিডাইজেশন মানেই হলো দুটো p হাইব্রিডাইজেশনের বাইরে, তাই এটা একটা p, এটা একটা p, এটা একটা p, এটা একটা p, আর এটা হলো অপোজিট লোকগুলো। তাহলে তখন কি হবে, আরেকটা সাইডওয়েজ ওভারল্যাপ। এটা একটা ছিল ওভারল্যাপ, এটা হলো আরেকটা ওভারল্যাপ। বলে আচ্ছা আচ্ছা, যেমন করে আমরা অ্যালকাইন বানাই ঠিক সেই ব্যাপারটা। তাহলে sp যেই না আমি বলছি, বন্ড অ্যাঙ্গেল তো 120 ডিগ্রি থাকা উচিত নয়, কিন্তু রিং সিস্টেম বলে বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রি হয়ে থাকতে বাধ্য। এই অ্যাঙ্গেল স্ট্রেনটাই বেঞ্জাইনকে উইক করে, যে কারণে একটা পাই বন্ডকে ভেঙে দেওয়ার জন্য অস্থির থাকে, যেন সিম্পলি বেঞ্জিন হয়ে বন্ড অ্যাঙ্গেলটা ঠিকঠাক থাকে। এটা হলো বেঞ্জাইনদের রিঅ্যাক্টিভিটির কারণ। বেঞ্জাইন কখন তৈরি হয়, যখন কোন স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ রিংয়ে প্রেজেন্ট থাকে। এই ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপের বিষয়টা আমরা পরের ক্লাসে জানবো, ফ্যাক্টরস অ্যাফেক্টিং স্টেবিলিটি অফ ইন্টারমিডিয়েটস। সেখানে দেখো NO2 একটা ভেরি স্ট্রং ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ, সে কি করে, রিং থেকে ইলেকট্রন ড্র করে। এখন ভাবো এখানে একটা লিভিং গ্রুপ আছে, সেও ইলেকট্রন ড্র করে, বাকি পজিশনগুলোই সবগুলোই একটা করে হাইড্রোজেন আছে। এই স্কেলিটনটাকে আমরা ধরলাম একটা বেঞ্জাইনের প্রিপারেশন দেখতে। তাহলে এই যে হাইড্রোজেন, এই যে বন্ডিং ইলেকট্রনগুলো, এর উপর এই দিকে NO2 টান, এই দিকে ক্লোরিনের টান, তাহলে কি হচ্ছে, দ্বিমুখী ইলেকট্রন অ্যাট্রাকশনে হাইড্রোজেনের পার্সিয়াল ইলেকট্রন ডেনসিটির ঘাটতি হচ্ছে। যদি কোনো স্ট্রং বেস দেওয়া হয়, যেমন ধরো অ্যালকোহলিক OH মাইনাস অর সোডামাইড NaNH2, বেস কি করে, ওই প্রোটনটাকে অ্যাবস্ট্রাক্ট করে, ওই হাইড্রোজেনটাকে অ্যাটাক করে, অ্যাটাক করলেই বন্ডিং ইলেকট্রনগুলোকে ওইখানে রেখে দেয়। এই বন্ডটা ফর্ম হলো, বন্ডিং ইলেকট্রনগুলো এখানে রইল, রেজাল্ট হলো সেই কার্বন মাইনাস। দেখো যে কার্বন ইলেকট্রন পেল সেই কার্বন মাইনাস, বাকি যেখানে যা ছিল সব রইল। এই ইলেকট্রনগুলো কিন্তু ডিলোকালাইজড। রেজোনেন্স বলে একটা ঘটনা শিখবো, ওরা গোটা রিং জুড়ে ছড়িয়ে আছে। সেই হিসাবে আমার আঁকাটাতে একটু ভুল ছিল বলতে কি তোমাদের বোঝাতে অসুবিধাজনক ছিল, এইভাবে আমার ডাবল বন্ডগুলোকে রাখা উচিত ছিল, তোমার বুঝতে সুবিধা, আর কিছু না। তৈরি হলো ইনিশিয়ালি একটা কার্বন আয়ন, NH2 মাইনাস H প্লাস কে পেয়ে হলো অ্যামোনিয়া। বুঝে নাও, NH2 মাইনাস H প্লাস কে পেল, H প্লাস মানে বন্ডিং যে ইলেকট্রন গুলো ছিল সেগুলো এখানে রইল, তারা এখানে আছে। এবার কি হলো, এই ইলেকট্রন গুলো এখানে একটা পাই বন্ড বানালো, আর লিভিং গ্রুপ হ্যালোজেন বেরিয়ে গেল। এই হলো বেঞ্জিন। যদি বলো যে এর কাউন্টার আয়ন কই, এই যে কাউন্টার আয়ন, এ তো নিউট্রাল হয়ে গেছে এখানে। আজকের ক্লাসটায় আমরা কি করলাম, একটুখানি যেন মেকানিজম করলাম, নিজের অজান্তে করলাম। সেই মেকানিজম গুলো দিয়ে আমরা ইন্টারমিডিয়েট গুলো কেমন ভাবে তৈরি হয় সেটা জানলাম, আর প্রত্যেক ইন্টারমিডিয়েটের শেপ বা জিওমেট্রি যাই বলো সেটা জানলাম, আর কিছু ক্লাসিফিকেশন জানলাম। ইন্টারমিডিয়েটদের বিষয়ে যা জানার তা এখানে জানা আমাদের শেষ হয়ে গেল। নেক্সট ক্লাসে আমরা ইন্টারমিডিয়েটদের স্টেবিলাইজিং ফ্যাক্টর গুলো শিখবো, আর তখনই ইন্টারমিডিয়েটদের স্টেবিলিটির আমরা কম্পারিজন করতে শিখবো।
আজকের ক্লাস আমাদের এখানেই শেষ।